আমার ফোনে তো নাই এটা। শুরু করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। যারা আজকে লাইভে যুক্ত আছো, দ্রুত লাইভটা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তারা যাতে সবাই এই আমাদের লাইভ কুইজটাতে অংশগ্রহণ করতে পারে। তো একটু দ্রুত নিজের টাইম লাইন অথবা তোমরা যে গ্রুপগুলোতে অ্যাডমিশন গ্রুপগুলোতে অ্যাড আসো সেগুলোতে তোমরা হচ্ছে আমাদের লাইভটা শেয়ার করে দিতে পারো। ইভেন আমাদের নেটওয়ার্ক যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে তুমি শেয়ার করতে পারো। আমি একটু আমার টাইম লাইন থেকে ভিডিওটা শেয়ার করে দিই, তোমরাও একটু তোমাদের টাইম লাইন থেকে ভিডিওটা শেয়ার করো। আমি একটু শেয়ার করে নিচ্ছি। যারা দেখতেছো, যারা আমাদের সাথে যুক্ত আছো, একটু শেয়ার করে দাও। যারা আমাদের সাথে যুক্ত আছো তারা একটু শেয়ার করে দাও। এবং বন্ধু বান্ধব যারা আছে, অনেকে হচ্ছে জানে না, তোমরা হচ্ছে গত কয়েকটা কুইজে বলছো যে শেষের দিকে এসে যে ভাই আমি হচ্ছে ছিলাম না। তো যারা দেখতেছো ভিডিওটা, একটু নিজের বন্ধু বান্ধব যারা আছে তাদের হচ্ছে মেনশন করে দাও। একটু যারা দেখতেছো একটু তোমাদের টাইমলাইনে মেনশন করে দাও এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, টাইমলাইনে শেয়ার করো। নেট একটু স্লো কাজ করতেছে। ওকে, একটু শেয়ার করে দিই। একটু গ্রুপে শেয়ার করে দাও, তোমরা যেই গ্রুপে অ্যাড আসো। আমরা দ্রুতই আমাদের কুইজ সেকশনে চলে যাব। আমরা দেরি করব না। তোমরা হচ্ছে আমার যে কুইজটা ছিল সেখানে হচ্ছে এক্সপ্লেনেশনের কারণে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে দ্রুত শুরু করে দিচ্ছি আমাদের লাইভ সেকশন। যারা দেখতেছো একটু দ্রুত শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও। ওকে, আচ্ছা যারা দেখতেছো একটু দ্রুত শেয়ার করে দাও। আমরা আমাদের কুইজ সেকশনে চলে যাব এখনই। ওকে, ধন্যবাদ যারা শেয়ার করে দিচ্ছ, ধন্যবাদ তোমাদের। আচ্ছা আমরা আজকে একটু বলে নেই, তোমরা জানো কুইজের নিয়ম দুইটা। যে প্রথম কথা যে আমরা এই 30টা প্রশ্নের ভিতরে 2টা হট প্রশ্ন থাকবে, যেখানে 2টা প্রশ্নের উপরে তোমরা 2টা বই বিজয়ী হবা, ঠিক আছে? তো এইটা 2টা প্রশ্নের প্রথমটা হবে যে 1 থেকে 15 এই প্রশ্নের ভিতরে তোমরা একটা বই বিজয়ী হবা, এবং 16 থেকে 30 এই প্রশ্নের ভিতরে আরেকজন বিজয় হবা। অর্থাৎ আজকের কুইজে 2জন হচ্ছে তোমরা বই জিততে পারবা, ঠিক আছে? তো তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে বই যারা কিনতে পারে না বা অনেক সমস্যা থাকে, অথবা তোমার একটা বই আছে অন্য একটা বই লাগবে, তো সেই ক্ষেত্রে তোমরা আজকের কুইজে অংশগ্রহণ করে তোমরা এই বইগুলো জিততে পারো। ওকে চলো, তা আমরা শুরু করে দিই, দেরি করবো না। অনেকেই অ্যাড হচ্ছে, কমেন্ট করে দিও একটু। হ্যাঁ, ভালো রিচের জন্য একটু কমেন্ট করে দিও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে, আমরা 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 আমাদের লাইভ সেকশনে চলে যাই, লাইভ কুইজ সেকশনে চলে যাই। ওকে, আচ্ছা এই যে বইয়ের যে ব্যাপারগুলো একটু এখানে ক্লিয়ার করে নিই। হ্যাঁ, একটু ক্লিয়ার করে নিই। প্রত্যেকদিন একটা কনফিউশন থাকে যে সবার আগে যে সঠিক উত্তর দিবে তারটা আমরা কাউন্ট করবো, ঠিক আছে? এখানে স্টুডিওতে অনেক আমাদের সহকারী ভাই আছে, তারা হচ্ছে এটা ডিটেক্ট করে, ঠিক আছে? এখন তুমি বলতেছো যে ভাই আমি প্রথমে পাঠাইছি, কিন্তু আমাদের এখানে তোমারটা পরে আসছে। তো সেই ক্ষেত্রে এটা একটা মিস কমিউনিকেশন যাতে না হয় বা মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয়, সেই ক্ষেত্রে এটা কোনো কনফিউশন তৈরি হওয়ার কারণ নেই, ঠিক আছে? যারটা সবার আগে আমাদের কাছে পৌঁছাবে সঠিকভাবে সে হচ্ছে বিজয়ী হবে, ঠিক আছে? এই 2টা প্রশ্নের উত্তর বেলায়। ওকে চলো আমরা চলে যাই। আজকের প্রথম কুইজে যাব আমরা, যে একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? একটু দ্রুত উত্তর দিবা। তোমরা দ্রুত উত্তর দিলে আমরা পরবর্তী কুইজে তাড়াতাড়ি যাইতে পারবো, ঠিক আছে? একটু দ্রুত উত্তর করো। একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি?
অপশন এ হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। অপশন বি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। অপশন সি নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। অপশন ডি নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। একটু দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। এই প্রশ্নটা ক্লাস্টার এগ্রিকালচার 22-23 সেশনে হচ্ছে, এই পরীক্ষায় আসছে, ঠিক আছে? একটু দ্রুত উত্তর করে দাও, কোন অপশনটা উত্তর হবে, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করে দাও। একটু কমেন্ট গুলো চেক করি, যারা দেখতেছো দ্রুত উত্তর করে দাও। অপশন এ, খুব কম মানুষের রেসপন্স দেখতে পারতেছি, খুব কম মানুষের রেসপন্স দেখতে পারতেছি। আচ্ছা, আজকে আমরা বেশি সময় নিব না, প্রত্যেকটা প্রশ্নে আমরা 40 থেকে 50 সেকেন্ডের বেশি নিব না, ঠিক আছে? 40 সেকেন্ড সর্বোচ্চ। ওকে, যারা এ উত্তর করছো চলো আমরা এক্সপ্লেনেশনে চলে যাই। যারা উত্তর করছো তাদের ধন্যবাদ। আচ্ছা, আমরা জানি আরএমএস বেগের সূত্রটা কি ছিল? c is equal to √3RT ডিভাইডেড বাই m, ঠিক আছে? তো এখন এইখানে তোমার বাকি সবকিছু অনুপস্থিত, শুধু তুমি এমটা জানো। তাহলে এম সি ইজ প্রপোর্শনাল টু কি? 1/√m, অর্থাৎ যার এম বড় তার সি কম। অর্থাৎ আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি যে মোটা মানুষ সে হচ্ছে কম দৌড়িতে পারে। তাহলে এখন আমরা আণবিক ভরের বেলায় যদি আসি, কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44, নাইট্রোজেনের কত? 28, অক্সিজেনের কত? 32। তাহলে এই ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে কম, এরপরে হচ্ছে অক্সিজেন, এরপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এই ক্রমটা আছে আমাদের, ও দুঃখিত, এখানে তো হাইড্রোজেন ছিল, অক্সিজেন না, হাইড্রোজেন ছিল, H2, অর্থাৎ 2। তাহলে সবার কম হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ এখানে H2, এরপরে অক্সিজেন, সরি অক্সিজেন হবে না, এখানে N2 হবে, অর্থাৎ হাইড্রোজেন আগে, এরপরে নাইট্রোজেন, এরপরে কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ যারা এ উত্তর করছো, এ উত্তর কারেক্ট। সবার আগে হবে হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড। আরএমএস বেগ ইজ প্রপোর্শনাল টু 1/√m, ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্ন, 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ 12 ATM হলে উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত ATM? আচ্ছা, দ্রুত উত্তর করে দাও, 2 নম্বর উত্তর দ্রুত করে দাও, একটু তাড়াতাড়ি তোমাদের রেসপন্স চাই, ঠিক আছে? তোমরা দেরি করলে আমাদের এক্সপ্লেনেশনে আবার যাইতে দেরি হয়, ঠিক আছে? পরবর্তীতে তোমরাই বলো যে ভাই হচ্ছে দেরি হয়ে যাইতেছে, ঠিক আছে? তো এরকমটা যদি না হয়। তোমাদের কমেন্ট গুলো একটু চেক করে আসি, একটু দ্রুত উত্তর করো। ওকে, দ্রুত উত্তর করে দাও। 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ 12 ATM হলে উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত? একটু তাড়াতাড়ি হিসাব করবা, যেহেতু এগুলো ছোটখাটো হিসাব, তোমাকে অনেক দ্রুত এগুলোর উত্তর করতে হবে, ঠিক আছে? এখন থেকেই তোমার পরীক্ষায় তুমি কিভাবে ক্যালকুলেশন করবা বা কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করবা, এটা এখন থেকেই তুমি একটা সেটআপ তৈরি করতে পারো নিজের মাথায়। একটু তাড়াতাড়ি উত্তর দাও। আর যারা এখনো লাইভটা শেয়ার করো না, একটু দ্রুত শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের টাইমলাইন পর্যন্ত যাতে এই লাইভটা যায়, ঠিক আছে? একটু দ্রুত উত্তর করো। প্রশ্ন দেখার সুবিধার্থে আমি একটু সাইডে গেলাম, একটু দ্রুত উত্তর করে দাও যারা দেখতেছো। হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায়, মোতালেব হোসেন ভাই, তোমার কমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, যারা উত্তর দিতে পারো একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করে দাও। দশ মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণ মোট চাপ 12 ATM হলে উহাতে এ গ্যাসের আংশিক চাপ কত? একটু দ্রুত উত্তর করো, যারা পারো উত্তর করে দাও দ্রুত, একটু মাথা খাটাও। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এটা সলভে চলে যাই, ঠিক আছে? এটা সলভে চলে যাই। আচ্ছা, আমরা জানি যখন কোনো মিশ্রণ ঘটাই, আমরা আংশিক চাপ যদি জানতে চাই, এ গ্যাসের আংশিক চাপ অর্থাৎ PA। আংশিক চাপের সূত্র কি? তোমার টোটাল যেই মোল সংখ্যা সেটা থাকবে নিচে, অর্থাৎ টোটাল মোল সংখ্যা এখানে 10 আর 30, দুটো যোগ করলে হবে 10 যোগ 30। আর এ মোলের মোল কত? এ গ্যাসের মোল কত? এ হচ্ছে 10।
ইনটু তোমার টোটাল যে আংশিক মানে টোটাল যে চাপ সেটা হচ্ছে 12 atm, মোট চাপ হচ্ছে 12 atm। তাহলে এই ক্ষেত্রে 10 ডিভাইডেড বাই 40 ইনটু 12, তাহলে এই ক্ষেত্রে 0 0 কাটা, 4 দ্বারা 12 কে কাটলে 3, অর্থাৎ উত্তর হচ্ছে 3। অর্থাৎ যারা ডি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। তোমরা জানো আংশিক চাপ যদি বের করতে চাই আমরা, সেই ক্ষেত্রে যেই গ্যাসের আংশিক চাপ বের করতে চাই তার মোল সংখ্যা উপরে এবং মিশ্রণের মোট মোল নিচে এবং যে মোট চাপ সেটা দ্বারা আমরা গুণ করব। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের চাপ বের হচ্ছে কত, আংশিক চাপ বের হচ্ছে 3। ওকে, যারা উত্তর ডি করছো তাদের উত্তরটা সঠিক। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই, আমরা দেরি করব না আজকে, ঠিক আছে। ওকে, প্রশ্ন নম্বর 3, কোনটি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রদান করে? অর্থাৎ কোনটি ক্ষার, এক কথা বলতে গেলে কোনটি OH আয়ন প্রদান করে। ওকে, ঠিক আছে, একটু দ্রুত উত্তর করে দাও, ঠিক আছে। এটা হচ্ছে 2021-22 সেশনে হচ্ছে ক্লাস এগ্রিকালচার আসছে, ঠিক আছে। একটু দ্রুত উত্তর করো, কোনটি জলীয় দ্রবণে OH আয়ন দান করে? দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। কোনটি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন প্রদান করে? হাইড্রক্সিল আয়ন কোনটি প্রদান করে? একটু দ্রুত উত্তর করো। আর যারা এখনো ভিডিওটা শেয়ার করো নাই, একটু নিজের টাইম লাইনে এবং তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তোমরা শেয়ার করতে পারো। হ্যাঁ, যারা দেখতেছো একটু উত্তর করে দাও, আমরা বেশি দেরি করব না। হ্যাঁ, ঠিক আছে, আজকে বেশি দেরি করব না, কারণ তোমাদের আবার হচ্ছে 6টায় আবার তোমাদের ম্যাথ সাজেশন ক্লাস আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, ওকে, যারা দেখতেছো দ্রুত উত্তর করে দাও যে কোনটি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করে, ঠিক আছে। ওকে, একটু দ্রুত উত্তর করো, যারা দেখতেছো দ্রুত উত্তর করো। আমি দেখতেছো অনেকেই, বাট হচ্ছে উত্তর করতেছো খুব অল্প। তোমাদের কি প্রিপারেশন নাই নাকি বুঝতেছি না। এখনই যদি এই অবস্থা হয় তাহলে এতদিন তো পড়ালেখা করছো। ওকে, আমরা একটু এক্সপ্লেনেশনে চলে যাই, ঠিক আছে। কোনটি জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করে? তোমরা জানো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, হ্যাঁ, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে লুইস অ্যাসিড, দুঃখিত, এটা লুইস অ্যাসিড না, এটা হচ্ছে তোমার ধাতব হাইড্রক্সাইড। এটা পানিতে অদ্রবণীয়। এখানে যেই 3টা অপশন আছে, তোমার ক্রোমিয়াম হাইড্রক্সাইড, তারপর ফেরিক হাইড্রক্সাইড আর হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এই 3টাই পানিতে অদ্রবণীয়, অর্থাৎ কোনোটাই পানিতে দ্রবীভূত হয় না। এখন পানিতে যদি দ্রবীভূত না হয় সেক্ষেত্রে OH মাইনাস আয়ন দান করার কোনো প্রশ্ন ওঠে না। অর্থাৎ এই 3টা মানে A B C যে অপশনগুলো আছে এটা হচ্ছে ইনসলিবল, পানিতে হচ্ছে ইনসলিবল। তাইলে শুধুমাত্র সলিবল কোনটা? এই যে ডি যেটা, হ্যাঁ, অর্থাৎ এইটা তোমার হচ্ছে পানিতে দ্রবীভূত হবে এবং পানিতে দ্রবীভূত হয়ে OH মাইনাস আয়ন দান করবে। যদিও এটা দুর্বল ক্ষার, এটা হচ্ছে অপশন ডি। হ্যাঁ, ঠিক আছে, যারা অপশন ডি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। ABC পানিতে অদ্রবণীয়, সেক্ষেত্রে OH মাইনাস আয়ন দান করার কথা না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে অপশন ডি শুধুমাত্র NH4OH অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা হচ্ছে পানিতে OH মাইনাস আয়ন দান করবে। যারা উত্তর ডি করছো তাদের উত্তরটা সঠিক, আর যারা এ বলছো তাদের উত্তরটা ভুল, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই, ঠিক আছে, আমরা দেরি করব না। ওকে, পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়? প্রশ্নটা বাকৃবি এবং হচ্ছে যশোর বিজ্ঞান কি বলে নামটা ভুলে গেলাম। আচ্ছা, যাই হোক, বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ যেটা। ওকে, প্রশ্নে ফিরে আসি, পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়? এটা থিওরিক্যাল একটা প্রশ্ন, খুব দ্রুত উত্তর করে দাও। এটা দেখা মাত্র উত্তর দেওয়ার কথা, কোনো ক্যালকুলেশন নেই, শুধুমাত্র দেখে উত্তর বলে দিবা। একটু দ্রুত উত্তর দাও। পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়? একটু দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করে দাও যে পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পেলে মাছের শ্বাসকার্য বাধাপ্রাপ্ত হয়। সবাই অপশন সি বলতেছো, ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+ আয়ন। ওকে, যারা দেখতেছো একটু দ্রুত উত্তর করো। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা যেহেতু থিওরিক্যাল এখানে তেমন ব্যাখ্যা করার কিছুই নেই। ওকে, আমরা একটু দেখি যেটার উত্তর কি হবে। অ্যালুমিনিয়াম 3+ এই আয়নটা পানিতে হচ্ছে ব্লট সৃষ্টি করে। পানিতে কি তৈরি করে ভাই? ব্লট সৃষ্টি করে, ব্লট। এই ব্লট যখন পানিতে হবে তখন মাছদের শ্বাসকার্য নিতে অসুবিধা হবে, শ্বাসে সমস্যা হবে। শ্বাসে কি হবে? সমস্যা হবে, শ্বাস নিতে সমস্যা হবে, ঠিক আছে। মাছের শ্বাসকার্যে কি হবে? সমস্যা হবে।
তাহলে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ আয়নের উপস্থিতির ফলে ব্লট তৈরি হয় এবং ব্লটের ফলে মাছের শ্বাসকার্যে সমস্যা হয়। তাহলে উত্তর হচ্ছে এ। হ্যাঁ, যারা এ উত্তর করছো, দেখলাম খুব কম সংখ্যক এ উত্তর করছো, যারা এ উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, অ্যালুমিনিয়াম 3+ এই আয়নটা মাছের শ্বাসকার্যে সমস্যা তৈরি করে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্ন, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? এটা একটু বেসিক সেন্স দিয়ে খাটাইলে পারবা, একটু দ্রুত উত্তর করে দাও। দেখো, বজ্রপাতের সময় কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? আমরা 5 নম্বর প্রশ্নে আছি। হ্যাঁ, 5 নম্বর, এটা 5। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? যখন বজ্রপাত ঘটে তখন বায়ুমণ্ডলের কোন উপাদানটি ক্রিয়াশীল হয়, অর্থাৎ এটা কোনো রাসায়নিক বিক্রিয়া বা কোনো বিভিন্ন যে প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কোনটি? হ্যাঁ, হ্যাঁ, যারা অনেকেই দেখলাম যে বন্ধুদের মেনশন করে দিচ্ছ। হ্যাঁ, এটা ভালো যে তোমার এক বন্ধু যে হচ্ছে এখন বুঝতে পারতেছে না বা জানতে পারতেছে না, তার একটু মেনশন করে দাও যাতে সেও আমাদের এই ক্লাসটায় অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, বায়ুমণ্ডলের কোন অংশটি ক্রিয়াশীল হয়? আচ্ছা, তোমরা জানো যখন বজ্রপাত ঘটে তখন নাইট্রোজেন ফিক্সেশন ঘটে, অর্থাৎ মাটিতে নাইট্রোজেন আবদ্ধ হইতে পারে তখন। অর্থাৎ তোমার এই নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন হচ্ছে তখন ক্রিয়াশীল হয় মাটিস্থ বা নাইট্রোজেন ফিক্সেশন মাটিতে হচ্ছে সেটা আবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ 6-5 এ। হ্যাঁ ঠিক আছে, মাহি ইসলাম ধন্যবাদ তোমাকে। হ্যাঁ 6-5 দুইটার উত্তর এ ছিল। ওকে, যেটা দেখলাম যে বজ্রপাতের সময় নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। ঠিক আছে, যখন বজ্রপাত ঘটে তখন নাইট্রোজেন গ্যাসটা মাটিতে আবদ্ধ হয়ে যায়। ওকে ঠিক আছে, এইটার যেমন তেমন ব্যাখ্যা লাগবে না, এটা তোমরা জানো, এটা থিওরিক্যাল প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন চলে 6 নম্বর প্রশ্নে চলে যায়। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 1.05 to 6 ATM চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত? আচ্ছা, এই প্রশ্নটা একটু বলে রাখি, এই প্রশ্নটা যদিও ক্যালকুলেটর ছাড়া তোমরা করতে পারবে না, কিন্তু এই টাইপের প্রশ্ন হয়তো তোমার একেবারে এত বড় মান দিবে না যে এরকম মান দিবে না। সেই ক্ষেত্রে তোমার ধরো এমন মান দিবে যেটা কাটাকাটি করতে পারবা, মানে সরাসরি কাটাকাটি চলে যাবে। তোমরা চাইলে এই প্রশ্নের জন্য শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করতে পারো। তবে এই প্রশ্নের যে মেকানিজমটা, এটা দেওয়ার কারণ হচ্ছে এইখানে যে এরকম একটা জটিল মান দেওয়া আছে, তোমার পরীক্ষায় এরকম জটিল মান থাকবে না, থাকবে যেটা তুমি কাটাকাটি করতে পারবে এমন কোন একটা মান দেবে। ঠিক আছে, তোমরা এটা করো, দেখি চেষ্টা করো। শুধুমাত্র তুমি সূত্রটা বসাইতে পারো কিনা বা মানটা বের করতে পারো কিনা সেইটা বের করার উদ্দেশ্য। ঠিক আছে, তুমি চাইলে এটা ক্যালকুলেটর ইউজ করতে পারো, কিন্তু পরীক্ষায় তোমাদের এই টাইপের ক্যালকুলেশনের ম্যাথ থাকবে না, শুধুমাত্র তোমাদের যাচাই করার জন্য যে তোমরা আসলে এই টাইপ জানো কিনা সেটার জন্য এই প্রশ্নটা রাখা। ওকে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.05 to 6 ATM চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত? এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত? ওকে, এটা হচ্ছে বাকৃবিতে 2013-14 সালে যখন ক্যালকুলেটর ইউজ ছিল তখন এই প্রশ্ন আসা। তো এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা এই টাইপটা জানো কিনা, যদি এটা ক্যালকুলেশন তোমার সহজ আসে তখন তুমি কিভাবে করবে এইটা জানার জন্য এই প্রশ্নটা দেওয়া। দ্রুত উত্তর করো। একটু দ্রুত উত্তর করে দাও। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারবা, ঠিক আছে, এটা চাইলে তুমি ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারবা। ঠিক আছে, ওকে, যারা উত্তর দিচ্ছ ধন্যবাদ তোমাদের। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না এটার এ উত্তর না। আচ্ছা ঠিক আছে, যারা এ উত্তর করছো করতে থাকো, আমরা এক্সপ্লেনেশন যাবো। ঠিক আছে, আমরা এক্সপ্লেনেশনে যাবো, অসুবিধা নেই। তুমি যতটুকু জানো সেটা প্রয়োগ করো, সেটা ভুল কিংবা সঠিক সেটা আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে বুঝতে পারবো। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এটিএম চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা উত্তর করছো ধন্যবাদ। আমরা হচ্ছে এক্সপ্লেনেশনে চলে যাই, আমরা বেশি দেরি করবো না, কারণ তোমরা হচ্ছে তোমাদের আরো পরে ক্লাস থাকে বা তোমরা বেশি লং করলে এটা আসলে বিরক্তিকর লাগে। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে গ্যাসের ঘনত্বতে চলে যাবো। তো আমরা নর্মালি সূত্র জানি কি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ, আমি একটু এক্সপ্লেন করি। তো যেহেতু এখানে এন নাই, তাহলে এন এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এম ভাগ এম আরটি। তাহলে আমরা যদি ক্রস করি বা হচ্ছে আর আর গুণ করি, সেই ক্ষেত্রে পাবো কি, পিভি সমান পিভি এম এম আর টি। তাহলে আমাদের দরকার হচ্ছে ভি ভাগ এম, যেহেতু আমাদের ঘনত্ব বের করতে বলছে, ঘনত্ব অর্থাৎ হচ্ছে ডি ইজ ইকুয়াল টু
এম ভাগ ভি, তাহলে এম আছে এখানে আর ভিটারে নিচে পাঠিয়ে দিব, এম পি ডিভাইডেড বাই আর টি সমান এম ভাগ ভি। এটার পরিবর্তে আমরা রো অথবা ডি যেটাই লিখতে পারি, ঠিক আছে, এটা বাদ দিয়ে আমরা ডি ঘনত্ব। তাহলে এখন এখানে মানগুলো আমরা ইনপুট করি। পি এর মান আছে, হ্যাঁ চাপের মান আছে, এম এর মান আণবিক ভর তোমরা সেটা জানো, আণবিক ভরের মান 44 বসাইলা, আর এর মান 8.314 বসাইলা, টি এর মান টেম্পারেচার 100°C অর্থাৎ 373 কেলভিন। তুমি এগুলো বসানোর পর ক্যালকুলেশন করলে আর ডি এর মান পেয়ে যাবা। তো আমরা একটু দেখি ক্যালকুলেশন করলে কত আসে। তোমরা হচ্ছে হ্যাঁ যারা ফর্মুলা লিখছো, হ্যাঁ ধন্যবাদ তোমাদের, তোমরা ডিটেলস যারা লিখতেছো ধন্যবাদ তোমাদের। হ্যাঁ ঠিক আছে, আসলে তুমি এটা জানো কিনা এটা জানার উদ্দেশ্যে এই প্রশ্নটা। এটার উত্তর আসবে, একটু দাঁড়াও আমি একটু ক্যালকুলেশনটা চেক করে নিই। হ্যাঁ এটা হচ্ছে অপশন ডি, যারা উত্তর অপশন ডি করছো তাদের ধন্যবাদ। হ্যাঁ আসলে এই প্রশ্নের উত্তর ক্যালকুলেশন করা উদ্দেশ্য ছিল না, যে তোমরা এই টাইপটা জানো কিনা সেইটা জানার জন্য এই প্রশ্নটা করা ছিল, ঠিক আছে। যেহেতু গত বছর তোমরা দেখছো যে ফিজিক্স এবং ম্যাথের টাইপটা একটু চেঞ্জ হয়ে আসছে, তো তোমাদের রসায়নও চেঞ্জ হইতে পারে বা ভিন্ন ভিন্ন বিষয় চেঞ্জ হইতে পারে, সেক্ষেত্রে তোমাদের যাতে তোমরা ওই ব্যাপারগুলো সার্ভাইভ করতে পারো বা ওই ব্যাপারগুলো তোমরা আগায় থাকতে পারো, সেই জন্য এই টাইপের প্রশ্ন একটু করা। ওকে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে আমরা হচ্ছে 7 নম্বর প্রশ্নে চলে যাই। প্রকৃতিতে শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? ঠিক আছে, এটা একেবারে থিওরিক্যাল প্রশ্ন। ওকে একটু দ্রুত উত্তর করে দাও, প্রকৃতিতে বাতাসে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? ঠিক আছে, 15%, 18%, 21%, 27%। একটু দ্রুত উত্তর করে দাও, প্রকৃতিতে শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? হ্যাঁ এটা হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। আবার একটু মনে করাই দিই, 1 থেকে 15 নম্বর প্রশ্নের ভিতরে তোমরা একটা বই গিফট পাবা, যে সবার আগে দ্রুত উত্তর করবা, ঠিক আছে। একটু বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করে দাও। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন চলতেছে, হ্যাঁ 7 নম্বর প্রশ্ন চলতেছে, একটু দ্রুত উত্তর করে দাও। প্রকৃতিতে শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট? 15%, 18%, 21%, 27%। ওকে একটু দ্রুত উত্তর করো, তোমরা দ্রুত উত্তর করলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যেতে পারবো। শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কত? এটা 7 নম্বর প্রশ্ন চলতেছে, ঠিক আছে, একটু দ্রুত উত্তর করো। ভ্যারাইটিস উত্তর করতেছো এ বি সি মিলায়, আচ্ছা ঠিক আছে একটু দ্রুত উত্তর করে দাও। ওকে অনেকে উত্তর করছো, ধন্যবাদ তোমাদের। আচ্ছা উত্তরে চলে যাই। আমরা জানি নাইট্রোজেন গ্যাস থাকে প্রায় 78%, হ্যাঁ নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি, থাকে নাইট্রোজেন 78%-এর মতো। এরপরে থাকে অক্সিজেন যেটা প্রায় 20.94%, আর বাকি অন্যান্য গ্যাস 0. কিছু থাকে বা 1. তো সেই ক্ষেত্রে শুষ্ক বাতাসে অক্সিজেন জানতে চাইছে, তাহলে এখন 20.94, এটার আশেপাশে আছে হচ্ছে 21%, তো এটার আমরা আনুমানিক 21 লিখতে পারি, 21%। তো সেই ক্ষেত্রে অপশন সি যারা উত্তর করছো তাদের উত্তরটা হচ্ছে সঠিক। হ্যাঁ যারা উত্তরটা করছো অপশন 7-এর হচ্ছে সি। হ্যাঁ শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ হচ্ছে তোমার 21%। ওকে আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে 7 নম্বর প্রশ্ন ছিল, যারা উত্তর দিতে পারেন একটু দেখে নাও। ওকে 8 নম্বর প্রশ্নে চলে যাই। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে কোন সমীকরণ পাওয়া যায়? বয়েল ও চার্লসের এই দুটা সমন্বয় সূত্র থেকে তুমি কোন সমীকরণ পাইতে পারো? ঠিক আছে, এটা সহজ একটা সূত্র। প্রথমটা হচ্ছে P1 V1 is equal to P2 V2, বি হচ্ছে P1 T1 ডিভাইডেড বাই V1 is equal to P2 T2 ডিভাইডেড বাই V2, আর এখানে P1 V1 বাই T1, P2 V2 বাই T2, আর কোনো টি নয়। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে একটু দ্রুত উত্তর করো। কিছুক্ষণের ভিতরেই আমরা হচ্ছে যেই প্রশ্নে তোমরা উত্তর করে জিততে পারবে একটা বই, সেই প্রশ্নতে আমরা আসবো, ঠিক আছে একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করে দাও। বয়েল ও চার্লসের যে সমন্বিত সূত্র, এইটা তুমি কোন সমীকরণের মাধ্যমে জানতে পারো? বয়েল ও চার্লসের সমীকরণ কোন সমন্বয় সূত্র কোনটা? ঠিক আছে একটু দ্রুত উত্তর করো। এটা হচ্ছে 8 নম্বর প্রশ্নে আসি, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে কোন সূত্রটা পাওয়া যায়? ওকে যারা অনেকেই উত্তর করছো, অনেকে উত্তর করছো। ওকে যারা অনেকে দেখলাম সি উত্তর করতেছো। ওকে আচ্ছা ঠিক আছে উত্তর করে দাও, যারা দেখতেছো একটু দ্রুত উত্তর করে দাও।
আচ্ছা, অনেকেই এরা হচ্ছে ইনবক্সে এসে জিজ্ঞেস করে যে ভাই আমাদের যে কুইজগুলো হয় সেই কুইজগুলো কোন বই থেকে পড়লে আমাদের কমন পড়বে। এটা বলি যে নেটওয়ার্ক সহায়িকা গাইড এই বই থেকে পড়লে মোটামুটি তোমাদের প্রস্তুতির সাথে সাথে তোমাদের কুইজগুলো ডেইলি তুমি পারবা, ঠিক আছে। ওকে, একটু আমরা সলভে চলে যাই, ঠিক আছে। বয়েল ও চার্লসের সমানের সূত্র থেকে। আচ্ছা, বয়েলের সূত্রে টি স্থির থাকার ফলে আমরা দেখি এরকম যে P1 V1 সমান P2 V2, এটা হচ্ছে বয়েলের সূত্র থেকে আমরা জানতে পারি। আর আমাদের হচ্ছে চার্লসের সূত্রে যেখানে চাপ স্থির থাকে, তাহলে এরকম জানতে পারি V1 বাই T1 সমান V2 বাই T2। তো এই দুটারে যখন আমরা সমন্বয় করব, এই দুটারে সমন্বয় করার পরে আমরা পাবো কি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, ঠিক আছে। এই হচ্ছে সমন্বিত সূত্র, তোমরা জানো অনেকেই, ঠিক আছে। তো সি যারা উত্তর করছো P1 V1 বাই T1 P2 V2 বাই T2, এইটা হচ্ছে এটার উত্তর, ঠিক আছে। যারা উত্তর কারেক্ট করছো তাদের ধন্যবাদ। ওকে, আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের যে প্রশ্নটায় আমরা বই পুরস্কার দেবো সেই প্রশ্নে চলে যাবো, ঠিক আছে। সবাই একটু মনোযোগী থাকবা, একটু সাবধান থাকবা, ঠিক আছে। আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, কোন নির্দিষ্ট আয়তনের গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, আয়তনের পরিবর্তন না করে উত্তপ্ত করা হলে চাপ দ্বিগুণ হলো, এতে গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? একটু মাথা খাটাও। কোন নির্দিষ্ট আয়তনের গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, আয়তনের পরিবর্তন করি নাই, উত্তপ্ত করা হলো, তখন চাপ দ্বিগুণ হলো, এতে আয়তনের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? এখানে খুব কঠিন কোনো ম্যাথ না, নর্মালি তুমি হিসাব নিকাশ করে বের করতে পারবা। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। একটু দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করে দাও। কোন নির্দিষ্ট আয়তনের গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, আয়তনের পরিবর্তন না করে উত্তপ্ত করা হলে চাপ দ্বিগুণ করা হলো, এতে গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? এতে গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? একটু দ্রুত উত্তর করে দাও। একটু দ্রুত উত্তর করো। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। কোন নির্দিষ্ট আয়তনের গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, আয়তন কোনো পরিবর্তন করা হয় নাই, এটা আমরা তাপমাত্রা বাড়ায় দিলাম, তখন চাপ দ্বিগুণ হয়েছে, এতে গ্যাসের তাপমাত্রা কত বৃদ্ধি পাবে? একটু দ্রুত উত্তর করো। যেহেতু এটা ম্যাথমেটিক্যাল সেজন্য একটু তোমাদের টাইম বেশি দিচ্ছি। ওকে, অনেকেই উত্তর করছো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অনেকে হচ্ছে মেনশন করে দিচ্ছ অনেকে, ঠিক আছে, এটা ভালো কাজ যে বন্ধু বান্ধবদের মেনশন করে দিচ্ছ। ওকে, যারা দেখতেছো কমেন্ট করো, কমেন্ট করো, যে যেটা জানো কমেন্ট করো, যেটা পারো কমেন্ট করো। ওকে, দেখি তোমাদের উত্তর দেওয়া হলে আমরা এটা সলভে যাবো, ঠিক আছে। এটা একটু ট্রিকি, এটাতে কোনো ক্যালকুলেশন নাই, কিন্তু একটু ট্রিকি। হ্যাঁ, একটু হিন্টস দেই, তোমরা হচ্ছে এখানে খেয়াল করো যে তোমার এখানে বলছে কোনো আয়তনের পরিবর্তন হবে না, অর্থাৎ গেলুসাকের সূত্রে যাবে, আয়তন পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে তোমার গেলুসাকের সূত্রে, গেলুসাকের চাপীয় যে সূত্র সেটা তোমরা ইউজ করতে পারো এখানে, ঠিক আছে। অর্থাৎ পি আর টি রিলেটেড যে সূত্রগুলো সেটা তোমরা ইউজ করো পি আর টি দ্বারা। হ্যাঁ, যেহেতু ভি এখানে স্থির বলছে, আয়তন কোনো পরিবর্তন হবে না। ওকে, আয়তন যেহেতু পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ গেলুসাকের সূত্রের চাপের সূত্রের মাধ্যমে তুমি এটা সলভ করতে পারবা। ওকে, এখানে খুব কঠিন ক্যালকুলেশন নাই। ওকে ওকে, যারা উত্তর দিচ্ছ ঠিক আছে, ওকে আমরা সলভে চলে যাই। হ্যাঁ, দেখো এখানে বলছে তোমার আয়তন পরিবর্তন হবে না, অর্থাৎ ভি স্থির, ভি স্থির। তাহলে ভি স্থির হলে পি আর টি এর সূত্র আমরা জানি কি, P1 T1 সমান P2 বাই T2। তো এখন আমারে বলছে যে গ্যাসের তাপমাত্রা কত, তার মানে যে T2 এর মান বের করতে হবে, T2। তাহলে T2 সমান কি হতে পারে? T2 সমান T2 সমান পাবো আমরা যদি এটারে ক্রস করি, তাহলে P2 বাই P1, আর এই পাশে পাবো T1, ঠিক আছে। T1, তাহলে এখন এই P2 এর মান আমার কি বলছে, যে চাপ দ্বিগুণ করা হলো, তাহলে চাপ যদি প্রাইমারি চাপ থাকে P, তাহলে P, এই P কি হবে, মানে নরমাল ছিল P2 বাই P1 বাই T1। তাহলে এখন P যা ছিল P2 তার দ্বিগুণ, অর্থাৎ কাটাকাটি করে এটা কাটলে এখানে 2 থাকার কথা, ঠিক আছে, কাটাকাটি করে 2 থাকবে। আর T1 এর মান কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রির আমরা যদি 273 কেলভিন ধরি, 273 এর যদি 2 দ্বারা গুণ করি, তাহলে কত পাবো,
অর্থাৎ এটা ডাবল হয়ে যাবে, এই তো 273 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 400 500 কত আসবে, 2 দ্বারা যদি গুণ করি আমরা, সেই ক্ষেত্রে দাঁড়াবে আমাদের 546 কেলভিন, 546 কেলভিন। তো এইটারে আমরা যদি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে আবার 273 পাবো, 273 কেলভিন। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে এ। যারা এ উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। তুমি যেহেতু জানো যে এখানে আয়তনের কোনো পরিবর্তন ধরে নাই, অর্থাৎ গেল-লেসাগের চাপের সূত্র, তুমি এইখান থেকে ক্যালকুলেশন করে P1 এর মান হচ্ছে 2p ধরলা, আর P1 এর মান হচ্ছে p ধরলা, P2 এর মান হচ্ছে 2p ধরলা, T1 এর মান হচ্ছে 273 কেলভিন ধরলা, T2 এর মান বের হইলো, সেখান থেকে তুমি সেলসিয়াস থেকে আবার ক্যালভিনে ব্যাক করলে বা ক্যালভিন থেকে সেলসিয়াসে ব্যাক করলে তুমি পাবা 273 সেলসিয়াস। এইটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যারা এ উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন। 10, কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? খুবই নরমাল একটা প্রশ্ন, জাস্ট তোমাদের ব্রেইনটা একটু ঘোরানোর জন্য। ওকে, তো দেখো কোন যৌগগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? ইথানোয়িক অ্যাসিডের বাষ্প, নাইট্রোজেন ও সালফারের অক্সাইড, HCl বাষ্প, আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। ওকে, এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। দ্রুত উত্তর করে দাও। নাইট্রোজেন ও সালফারের অক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, HCl বাষ্প, ইথানোয়িক অ্যাসিড বাষ্প। কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? খুবই কমন একটা প্রশ্ন। সহজ প্রশ্ন হলে তোমরা খুব তাড়াতাড়ি উত্তর দাও, হ্যাঁ, যেগুলো একটু কঠিন সেগুলো তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? ইথানোয়িক অ্যাসিড বাষ্প, HCl বাষ্প, নাইট্রোজেন ও সালফারের অক্সাইড, আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা, এই প্রশ্নের সলভ দিয়ে আমরা হচ্ছে ঘোষণা দিব যে কোন প্রশ্নে আমাদের প্রথম উত্তর, বইয়ের উত্তর থাকবে। ঠিক আছে, বইয়ের গিফট থাকবে। ওকে, কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? কোন যৌগটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? আমরা সলভে চলে যাই, এটা দেরি করবো না কারণ এটা থিওরিক্যাল পুরোপুরি। তোমরা জানো নাইট্রোজেন এবং সালফার, হ্যাঁ, নাইট্রোজেন এবং সালফারের অক্সাইড, অর্থাৎ NO2 আর হচ্ছে এর সাথে হচ্ছে SO2, এই দুইটা হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এটার থেকে আসে নাইট্রিক অ্যাসিড আর এটার থেকে আসে এই অ্যাসিড। এই দুইটা অ্যাসিডের কারণে আমরা জানি অ্যাসিড বৃষ্টি ঘটে, অর্থাৎ এই নাইট্রোজেন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড, এই দুইটার কারণে অ্যাসিড বৃষ্টি ঘটে। অর্থাৎ যারা বি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক। ওকে, আচ্ছা, এরপর আমরা যাব 11 নম্বর প্রশ্নে। এই 11 নম্বর প্রশ্নের পরে যে প্রশ্ন, অর্থাৎ 12 নম্বর প্রশ্নে তোমাদের আজকের প্রথম বই গিফট করা হবে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে। এখন আমরা আছি 10 নম্বর প্রশ্নে, 11, 12, অর্থাৎ 12 নম্বর প্রশ্নে যে সবার আগে একটু তোমাদের হিন্টস দিয়ে দিলাম বা ডিসক্লেমার দিয়ে দিলাম আগে থেকে, যাতে তোমরা সবাই একটু প্রস্তুত থাকো। ঠিক আছে, তো যারা এই 10 নম্বর প্রশ্নে এখন আছি, 11, 12 নম্বর প্রশ্নে আজকের প্রথম বই গিফট থাকবে। ঠিক আছে, ওকে, আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাই। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও তাপমাত্রার সম্পর্ক কোন সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোন সূত্রের মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের পরে অর্থাৎ 12 নম্বর প্রশ্নে আজকের প্রথম বই গিফট। ঠিক আছে, যারা দেখতেছো তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব অনেকে আছে যারা জয়েন করতে পারে। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে আজকে প্রথম বই গিফট করা হবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোন সূত্রের মাধ্যমে? ঠিক আছে, একেবারে সহজ। ঠিক আছে, এটা দেখলেই বোঝা যাওয়ার কথা, এটা দেরি করার কথা না। হ্যাঁ, একটু দ্রুত উত্তর করে দাও, একটু দ্রুত উত্তর করো। এইটার পরেই আজকে আমাদের প্রথম যে বই গিফট। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নে আজকের প্রথম বই গিফট যাবে। ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোনটি? 11 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে অর্থাৎ এটার পরের প্রশ্নে আজকের প্রথম বই গিফট যাবে। এই 11 নম্বর প্রশ্ন দ্রুত উত্তর করে দাও, তাহলে আমরা 12 নম্বর প্রশ্নে যাইতে পারবো। আচ্ছা, এটাতে আমরা বেশি দেরি করব না, আমরা শর্টে শেষ করি। যেহেতু তোমার বলছে স্থির চাপে, তাহলে স্থির চাপে বলতে চাপ স্থির, তাহলে চাপ স্থির থাকে কার সূত্রে? চাপ স্থির থেকে চার্লসের সূত্রে, চতে চাপ চতে চার্লস। আমার একটা আর কেমনে মনে রাখতে হবে, চার্লসের সূত্র। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্রে পি স্থির থাকে। বাকি পরে কি বলছে সেটা পরে, সে পি স্থির। এখানে তোমরা জানো বেসিক্যালি যে চার্লসের সূত্রে পি স্থির থাকে। তাহলে অপশন সি যারা উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, যারা সি উত্তর করছো
চাপ স্থির বলছে, অর্থাৎ তোমার চার্লসের সূত্রে যেতে হবে। আচ্ছা একটু ডিসক্লেমার দিই যে 12 নম্বর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নের পরের প্রশ্নে 12 নম্বর প্রশ্নে আমরা আজকের প্রথম বই গিফট করব। আর আবার রুলস গুলো একটু বলে দিই যে সবার আগে ফার্স্ট, ঠিক আছে, প্রথম, আর হচ্ছে নির্ভুল উত্তর, সবার প্রথমে নির্ভুল উত্তর, নির্ভুল উত্তর হইতে হবে, ঠিক আছে। যে ভাই আমি আগে করছি স্টুডিওতে বা আমার ফোনে বা আমাদের এখানে যারা বসেছে তাদের ফোনে যারটা সবার আগে আসবে সেই বিজয়ী হবে। যে ভাই আমি একটু পরে বলবো যে ভাই আমি আগে দিছি আমারটা যায় নাই, এটা আসলে গ্রান্টেড না, ঠিক আছে। ওকে, পরে আমরা আজকের প্রথম যে বই গিফট সেই প্রশ্নে চলে যাই। ওকে ওকে, একটু সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। ওকে, আচ্ছা আজকের হচ্ছে এই 12 নম্বর প্রশ্ন। একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক, অজানা গ্যাসটির আণবিক ভর কত? একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক, অজানা গ্যাসটির ব্যাপন হার কত? দ্রুত উত্তর করে দাও, এই প্রশ্নে আজকের প্রথম বই গিফট হবে, ঠিক আছে। একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো। একটু দ্রুত উত্তর করে দাও। একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক, অজানা গ্যাসটির আণবিক ভর কত? A 64, B 32, C 8, D 4। দ্রুত উত্তর করে দাও, আজকের এই প্রশ্নে প্রথম বই গিফট যাবে, ঠিক আছে। আর যারা এই প্রথম প্রশ্নে গিফট জিততে পারো নাই তারা নিরাশ হওয়ার কারণ নাই, কারণ আরো একটা বই আমরা আবার নেক্সট আবার 16 থেকে 30 এই সেশনে আবার বই গিফট করব, আশা হারাবা না। ওকে ওকে, যারা উত্তর দিচ্ছ একটু দ্রুত উত্তর দিয়ে দাও। হ্যাঁ, বি এ না, দুইটা উত্তর দিলে তো হবে না ভাই, দুইটা একসাথে কি উত্তর হবে নাকি? এটা তো তাহলে তুমি অ্যাডমিশনে দিলে তো ওইটা কাটা পুরা, দুইটা উত্তর দেওয়া যাবে না, একটা উত্তর গ্রান্টেড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যারা দেখতেছো দ্রুত উত্তর করে দাও, অনেক উত্তর করতেছো, হ্যাঁ ধন্যবাদ, যারা কমেন্ট করতেছো ধন্যবাদ তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা বেশি সময় নিব না, আমরা এটা সলভে চলে যাই। দেখি অনেকে উত্তর করছে, ঠিক আছে, তো আমরা আমাদের বিজয়ীটা নির্ণয় করতে হবে। দেখি একটি অজানা গ্যাস, তাহলে আমি জানি না, যে কোনো একটা এক্স গ্যাস ধরে নিলাম, এটার ব্যাপন হার, তাহলে ব্যাপন হার ধরে নিলাম আর অব এক্স, মিথেনের ব্যাপন হার তাহলে আর অব CH4, ঠিক আছে, ব্যাপন হারের অর্ধেক, তাইলে বলছে মিথেনের ব্যাপন হারের অর্ধেক। এখন আমি যদি মিথেনের ব্যাপন হার 2x ধরি, 2x ধরি, তাহলে এটা হবে x। মিথেনের যদি ব্যাপন হার 2x ধরি তাহলে এটার অর্ধেক হবে x। ওকে, তাহলে x/2x, তাহলে আমরা জানি ব্যাপন হার ইজ প্রপোর্শনাল টু কি, রুট ওভার তার আণবিক ভরের ব্যস্তানুপাতিক। তাহলে আণবিক ভর, তাহলে মিথেন যেহেতু নিচে, তাহলে মিথেনের আণবিক ভর হবে উপরে, মিথেনের আণবিক ভর কত? 16, এই হচ্ছে 16, বাট এইটার আণবিক ভর আমি জানি না, m/x এটা জানি না। ওকে, তাহলে এটা বের করি, এই এক্স কাটা, তাহলে হাফ থাকলো, এখানে থাকলো হাফ, আর এখানে রুট ওভার 16 ডিভাইডেড বাই m/x, এই রুটটা উঠাইতে দিলে 1/4, তাহলে এখানে 16/mx, এই mx এর মান বের করতে গেলে আর গুণ করলে mx বের হবে কত? 64, অর্থাৎ যারা 64 উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ ওকে, যারা উত্তর সঠিক করছো তাদের ধন্যবাদ। ওকে, এটার উত্তর হচ্ছে A 64। তো চলো আমরা দেখে নেই আজকের প্রথম বিজয়ীকে। হ্যাঁ, সবার আগে উত্তর করছে কে দেখি, সবার আগে উত্তর করছে জলি মৌ, এ উত্তর। হ্যাঁ, জলি মৌ সবার আগে এ উত্তর করছে, জলি মৌ, জলি মৌ। বুঝি না ছেলেরা সবসময় কি পিছিয়ে থাকবে এখানেও, ঠিক আছে। এখন দেখি মেয়েরা খুব, গত কুইজেও 2টা বই মেয়েরা জিতছে, ঠিক আছে, একটু ছেলেরাও ফাস্ট হইতে হবে, এখানে পার্সিয়ালিটির কিছুই নাই। জলি মৌ, তুমি হচ্ছে ভাই এই স্ক্রিনটার একটা স্ক্রিনশট নিয়ে তুমি হচ্ছে আমাদের আসপেক্ট সিরিজ পেজে তোমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দিবা, আমরা হচ্ছে তোমার বই গিফট করে দেব, ঠিক আছে। জলি মৌ, তুমি ফেসবুক আইডি থেকে, তোমার এই ফেসবুক আইডি থেকে তুমি আমাদের পেজে নক করবা, ঠিক আছে, আশা করি তুমি তোমার বই পেয়ে যাবা। আর যারা উত্তর দিতে পারো না বা বিজয়ী হও নাই, চিন্তা করার কারণ নাই, আরো একটা বই আজকে আমরা গিফট করব, ঠিক আছে। ওকে ওকে, আমরা দেরি করবো না, পরবর্তী প্রশ্ন চলে, 13 নম্বর প্রশ্ন চলে যায়, একটু তাড়াতাড়ি আগাবো আমরা। ওকে, 13 নম্বর প্রশ্ন, নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত? গতিতত্ত্ব থেকে তুমি কোন সমীকরণটা পাও? দ্রুত উত্তর করে দাও। 13 নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, যে নিচের কোন সমীকরণটি গতিতত্ত্ব থেকে উদ্ভূত? দ্রুত উত্তর করে দাও। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত? ঠিক আছে, এইটা তোমরা কেমিস্ট্রিতে পড়তেছো,
ফিজিক্সেও পড়ছো, এই প্রশ্নটা পারার কথা, ঠিক আছে? এটা ফিজিক্সের আদর্শ গ্যাসেও আছে। দ্রুত উত্তর করে দাও। আচ্ছা ঠিক আছে, অনেকেই এটা উত্তর করতেছো। ওকে, একটু তাড়াতাড়ি উত্তর করে দাও। হ্যাঁ জলিমো, তুমি অনেক কষ্ট করছো, ধন্যবাদ তোমারে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি হচ্ছে আমাদের পেজে নক করো, পেজে নক করে তোমার ফোন নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দিও, ঠিক আছে? বইটা পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই যে দেখো তোমরা এরকম কষ্ট করো, এইটার থেকে আরো বেশি ভালো লাগবে যেদিন চান্স পায় বলবা যে ভাই আপনার ওরকম একটা কুইজ সেকশনে ছিলাম, আপনার পর আপনি যেই কোশ্চেন গুলো করছেন ওই টাইপের প্রশ্ন আসছে বা ওইটাই আসছে, এরকম যখন বললো তখন আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে? ওকে, নেটওয়ার্কের সাথে থাকো, আশা করি ইনশাল্লাহ ভালো দিন আসবে। একটু কন্টিনিউ পড়ালেখা করবা, ঠিক আছে? মাঝখানে ব্রেক করবা না। ওকে, আমরা এটা সলভে চলে যাই, ঠিক আছে? নিচের কোন সমীকরণটি গ্যাসের গতিরোধ থেকে উদ্ভূত? আমরা জানি গ্যাসের গতিরোধ থেকে যে পিভি ইজ ইকুয়াল টু 1/3 mc স্কয়ার, এটাও বলতে পারি, অথবা 1/3 mnc স্কয়ার, mnc স্কয়ার, এই দুইটা সমীকরণ একই। তাহলে এইটা হচ্ছে গ্যাসের গতিরোধ থেকে উদ্ভূত যে সমীকরণ হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার। অর্থাৎ যারা ডি উত্তর করছো তাদের হচ্ছে এটার উত্তর সঠিক। না, আমি 22-23 সেশন না ভাই, আমি 20-21 সেশনের, 20-21। আচ্ছা, ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এইটা পারার কথা। ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটা হচ্ছে আমাদের 14 নম্বর প্রশ্ন। ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। একটু দ্রুত উত্তর করে দাও যে ওজোন অর্থাৎ O3 কোন স্তরে অবস্থান করে? ট্রপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। একটু দ্রুত, থিওরিক্যাল প্রশ্নগুলা অনেক দ্রুত উত্তর করার চেষ্টা করবা। তোমার এই সময়গুলাই তোমার বাঁচায়া পরবর্তী অ্যানালিটিক্যাল যে প্রশ্নগুলো আছে সেইখানে তোমার ইউজ করতে হবে, ঠিক আছে? ওজোন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? আচ্ছা ঠিক আছে, এটাতে সময় নেব না বেশি। তোমরা জানো ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের যে ভূমণ্ডলের একেবারে প্রথম স্তর। এখানে হচ্ছে যাবতীয় যে গ্যাসগুলো থাকে, যেমন নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই হাবিজাবি গ্যাসগুলা এই ট্রপোস্ফিয়ারে থাকে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে তোমার হচ্ছে ওজোন গ্যাস, এই স্ট্র্যাটোস্ফিয়ার থাকে ওজোন গ্যাস, ঠিক আছে? আর এখানে এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এখানে কিছু আয়ন থাকে, তোমরা একটু চেক করে নিবা, ঠিক আছে? ওকে, অর্থাৎ এই যে যারা সি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে? সি উত্তর, ঠিক আছে? সি উত্তর সঠিক। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই, 15 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, একটা বেশি চলে গেছে। নিচের কোন যৌগটি লুইস অ্যাসিড নয়? একটু খেয়াল করবা, লুইস অ্যাসিড নয় বলছে, হ্যাঁ লুইস অ্যাসিড নয়। ওকে, দ্রুত উত্তর করো, এটা হচ্ছে আমাদের 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন যৌগটি লুইস অ্যাসিড নয়? আগে চিন্তা করো যে লুইস অ্যাসিড কেন হয় আর কোনটা এই ঘটনাটা ঘটায় না, ঠিক আছে? লুইস অ্যাসিড নয় কোনটি? একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, এখানে হচ্ছে BCl2 হওয়ার কথা, হ্যাঁ এটা 2 হবে, এটা মিস্টেক হয়েছে, বাই মিস্টেক কোনো হবে। একটু দ্রুত উত্তর করো যে নিচের কোন যৌগটি লুইস অ্যাসিড নয়? A BF3, B LCl3, BeCl2, BaCl2। বোরন ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড। একটু দ্রুত উত্তর করো যে কোনটি লুইস অ্যাসিড নয়। এই 9 টাইপের প্রশ্নে একটু ঠান্ডা মাথায় উত্তর করবা, ঠিক আছে? ওকে, একটু দ্রুত উত্তর করো যে কোনটি লুইস অ্যাসিড নয়। ওকে, অনেকে উত্তর করছো, হ্যাঁ ধন্যবাদ, এটা 15 নম্বর প্রশ্ন, হ্যাঁ অনেকে উত্তর করছো। ওকে, আমরা জানি কি, আচ্ছা এটা সলভে যাই, বেশি দেরি করবো না। আমরা জানি কি লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড হচ্ছে যারা একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। যারা হচ্ছে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাইলে এখন এইখানে কে গ্রহণ করতে পারে না? দেখো, এইটা গ্রহণ করতে পারে, অ্যালুমিনিয়ামের তোমার ডি অরবিটাল ফাঁকা থাকে, এইটা পারে, এটা পারে, সবাই এগুলো এটা পারবে, এটা হচ্ছে সমযোজী যৌগ, এটা অ্যাসিডের হিসেবে আনবো না আমরা, এইটা পারে। বাট এই যে বেরিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ, এটা একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ হওয়ার ফলে সে তার এই দুইটা ইলেকট্রন দিয়ে তার সর্বশেষ কক্ষপথে অষ্টক পূরণ করে ফেলছে, তো সেই এই মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। এই বেরিয়াম ক্লোরাইডটা এখানে তোমার মুক্তজোড় ইলেকট্রনটা গ্রহণ করতে পারবে না। অর্থাৎ যারা ডি উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, ব্যারিয়াম ক্লোরাইড। এটা আয়নিক যৌগ হওয়ার ফলে, আয়নিক যৌগ তো এখানে তোমার
অষ্টক তার পূরণ থাকে, তার কোনো জোড়া ইলেকট্রন গ্রহণ করার মতো তার কোনো জায়গা থাকে না। হ্যাঁ, একটা কমেন্ট হারায় ফেলছি, একটু কে যেন একটা কমেন্ট করলো। আচ্ছা ঠিক আছে, যারা দেখতেছো একটু অন্যদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, মানে কমেন্টটা ডিলিট হয়ে গেছে। ওকে আচ্ছা ঠিক আছে, এফ না, এফ তো কোনো অপশনই নেই। ওকে, আমরা 16 নম্বর প্রশ্ন চলে যাই। শিল্প কারখানায় কয়লা পোড়ালে কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কোন গ্যাস নিঃসৃত হয়? এটা হচ্ছে 16 নম্বর প্রশ্ন। একটু দ্রুত উত্তর করো যে শিল্প কারখানায় তুমি যদি কয়লা পোড়াও সেই ক্ষেত্রে তোমার আর কোনটা তৈরি হয়, ঠিক আছে? আর কোন গ্যাস তৈরি হয়? সি নম্বর, সরি সি বলতে আমি বলতেছি মানে কোনটা উত্তর হয়, অনেকেই সি উত্তর করতেছো। শিল্প কারখানায় কয়লা পোড়ালে কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কোন গ্যাস নিঃসৃত হয়? সালফার ট্রাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড। একটু দ্রুত উত্তর করো। শিল্প কারখানায় তুমি যদি কার্বন ডাই অক্সাইড ছাড়াও আর কোন এটা পাবা, কোন গ্যাস পাবা? আচ্ছা, এটা একবারেই থিওরিক্যাল, এটাতে আর আমরা সময় কনজিউম করবো না তোমাদের, ঠিক আছে? এটা 16 নম্বর প্রশ্নে যারা সালফার ডাইঅক্সাইড উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। তোমরা জানো যে একবার থিওরিক্যাল যে কলকারখানায় কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইডও উৎপন্ন হয়, পরবর্তীতে এটা যে হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটো অক্সাইড পরবর্তীতে তোমার সবগুলা সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই দুইটা হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, আর এই দুইটা হচ্ছে কলকারখানা থেকে তৈরি হয়। ওকে, আমরা 17 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর সঠিক একক কোনটা? আমরা জানি ভ্যান ডার ওয়ালস যে সমীকরণ আছে সেখানে দুইটা ধ্রুবক থাকে এ আর বি। তো এ যে ধ্রুবকটা, এই এ ধ্রুবকের তোমার সঠিক ক্রম বা সঠিক একক কোনটি? ঠিক আছে, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো। এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন। সতেরো নম্বর প্রশ্নে একটু দ্রুত উত্তর করো। ভ্যান ডার ওয়ালস বলের ধ্রুবক এর সঠিক একক কোনটি? সঠিক একক কোনটি? একটু দ্রুত উত্তর করো। সতেরো নম্বর, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর সঠিক একক কোনটি? এটা একেবারেই থিওরিক্যাল, একটু দ্রুত উত্তর করে দাও। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ চাপ সংশোধন ফ্যাক্টর। ওকে ঠিক আছে, চাপ সংশোধন ফ্যাক্টর এ যেটা, এর একক কোনটি? হ্যাঁ, একটু দ্রুত উত্তর করো, একটু দাঁড়াও দেখি তোমাদের কমেন্টগুলো একটু চেক করি। ওকে ঠিক আছে, আচ্ছা অনেকে উত্তর দিচ্ছ, অনেকে উত্তর দিচ্ছ। ওকে, এটার ব্ল্যাক আসতেছে কেন? আচ্ছা, আমার স্ক্রিনে হচ্ছে লাইভটা আসতেছে না তাই আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি এর উত্তর কোনটা হবে। হ্যাঁ, আচ্ছা না, এটা হচ্ছে তুমি যদি হিসাব করে বের করতে তোমার অনেক সময় লেগে যাবে, তুমি এটা মুখস্থ করতে হবে। এর সঠিক একক হচ্ছে এই যে এ, অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার, ঠিক আছে? অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার পার মোল স্কোয়ার এর সঠিক একক, ঠিক আছে? এ আর বি দুটোর একক শিখে রাখবা, এ আর বি চাপ সংশোধন ফ্যাক্টর, আয়তন সংশোধন ফ্যাক্টর দুটোর একক শিখে রাখবা। ওকে, এ এর সঠিক উত্তর হচ্ছে এ, অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার আর হচ্ছে মোল পার স্কোয়ার। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে 18 নম্বর প্রশ্নে চলে যাই। 18 নম্বর প্রশ্নে চলে যাই। খাদ্য লবণ এবং বরফ মিশ্রণের তাপমাত্রা কত হবে? ঠিক আছে, এটা একটু এক্সেপশনাল প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের যদিও বর্তমান কারিকুলামে এই প্রশ্নটা নাই, তারপর একটু মাথা খাটে উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি একটু আনকমন প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, এটা কি এইচএসসি 24? না ভাই, এটা হচ্ছে আসন্ন যারা তোমার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের বেইজে, ঠিক আছে? একটা কুইজ সেকশন, ঠিক আছে? লাইভ কুইজ সেকশন, তুমিও চাইলে দেখতে পারো, তোমার এগুলো পরবর্তী কাজে দেবে। যদি তুমি তোমার কোনো কাজ না থাকে, তুমি ফ্রি থাকলে তুমি এটা দেখতে পারো, ঠিক আছে?
হয়তো ভবিষ্যতে কোনো কোনো কাজে লাগবে। খাদ্য লবণ এবং বরফ এর মিশ্রণের তাপমাত্রা কত হবে? হ্যাঁ, খাদ্য লবণ এবং বরফের মিশ্রণের তাপমাত্রা কত হবে? দ্রুত উত্তর করো। যদিও এটা তোমাদের আপাতত তোমাদের এই সিলেবাসটা নাই, ঠিক আছে, এটা 2011-12 সালে অনেক আগের, ঠিক আছে, সিলেবাসে নাই এটা, ঠিক আছে। তারপর উত্তর করো, খাদ্য লবণ এবং বরফের মিশ্রণের তাপমাত্রা কত হবে? মিশ্রণের তাপমাত্রা কত হবে? না না, উত্তর দিলাম তো ভাই, এটা HSC 24 এর ক্লাস না, এটা হচ্ছে তোমার যারা এই 2024 সালে তোমার কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা 9টা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হবে সেইখানে যারা অংশগ্রহণ করবে তাদের বেইজে একটা লাইভ কুইজ সেকশন, ঠিক আছে। আশা করি উত্তর পাইছো। আচ্ছা, এটার উত্তর একটু দ্রুত দিয়ে দাও, একটু দ্রুত দিয়ে দাও। এটা হচ্ছে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, খাদ্য লবণ এবং বরফ মিশ্রণের তাপমাত্রা কত হবে? -50 ডিগ্রি সেলসিয়াস, -54 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস, -20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেখি 18 নম্বর প্রশ্ন। এটা হয়তো তোমাদের অনেকেই জানবা না এটা, ঠিক আছে, অনেকে নাই জানতে পারো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটার উত্তর আমি বলে দিই। হ্যাঁ, এটার উত্তর হবে ডি। আচ্ছা, তোমরা জানো যে বরফের গলনাঙ্ক কত? বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি যখন এই বরফের মধ্যে NaCl বা সোডিয়াম ক্লোরাইড অ্যাড করবা, তখন এটার যে একটা মধ্যবর্তী যৌগ থাকবে, অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে যখন তুমি বরফ নিবা, এটা হচ্ছে বরফ নিলা, তখন এর ভিতরে যে যৌগটা তৈরি হবে সেইটা এই বরফের গলনাঙ্ককে আরো কমায় দিবে, এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আরো কমায় দিবে, অর্থাৎ আরো কম তাপমাত্রায় এই বরফটা গলে যাবে। তো নর্মালি আমরা এই বরফ আর লবণের যে মিশ্রণটা তৈরি করি সেখানে 20% লবণ থাকে, 20% লবণ থাকে। তো এই 20% লবণ থাকার ফলে সেইখানে তোমার এই তাপমাত্রাটা আরো কমে -20 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, ঠিক আছে। অর্থাৎ বরফটা তখন -20 ডিগ্রি সেলসিয়াসে তোমার গলে যাবে। কিন্তু যদি আমরা এখানে লবণের পরিমাণ আরো বাড়ায় দিই, যে লবণের পরিমাণ বাড়ায় দিচ্ছি, তখন তোমার গলনাঙ্ক আরো কমে যাবে, অর্থাৎ ধীরে ধীরে -20 থেকে আরো কমতে থাকবে, ঠিক আছে। কিন্তু নর্মালি 20% লবণ ধরে আমরা হিসাবটা করি, সেজন্য এটার গলনাঙ্ক বা মিশ্রণের তাপমাত্রা হয়ে যাবে -20 ডিগ্রি সেলসিয়াস। আশা করি বুঝতে পারছো। তো এটার পরবর্তীতে চলে যাই। হ্যাঁ, রঞ্জন বলছো যে কমন সেন্স দিয়ে ভাবলে আনসার ডি, ঠিক আছে। অনেক সময় কমন সেন্স কাজ করে না, ঠিক আছে, বা পরীক্ষার হলে তুমি প্রেসারাইজ থাকবা, তুমি এটাও জেনে রাখলা। ওকে, আমরা 19 নম্বর প্রশ্নে চলে যাই। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্ন। এটা একটু ট্রিকি, মাথাটা খাটাও। যে 10⁻4 সেন্টিমিটার সমান যদি 1 মাইক্রন হয়, সেই ক্ষেত্রে 10⁻7 সেন্টিমিটার সমান কত? ওকে, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো। 10⁻4 সেন্টিমিটার সমান 1 মাইক্রন হলে 10⁻7 সেন্টিমিটারের মান কত? ঠিক আছে, একটু দ্রুত উত্তর করে দাও। একটু দ্রুত উত্তর করো, এটাতে বেশি সময় নিবা না, ঠিক আছে। এগুলো এই টাইপের প্রশ্নগুলোতে যে রেখা উত্তর করার মতো তোমার ক্যাপাবিলিটি থাকতে হবে, বা তোমার ওই পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। শিপন আহমেদ কমেন্ট করছো, ধন্যবাদ ভাই তোমাকে। আসলে দিন শেষে তুমি যদি কোনো কাজের জন্য লজ্জিত হও, এইটাই অনেক কিছু, যে রিয়েলাইজেশন ব্যাপারটা, এটা অনেক বড় কিছু, ঠিক আছে। এটা আসলে সবার থাকে না। ধন্যবাদ তোমাকে এমডি শিপন আহমেদ, ধন্যবাদ ভাইয়া তোমাকে আবারও। ওকে, আমরা এটার সলভে চলে যাব। হ্যাঁ, একটু দ্রুত উত্তর করে দাও, যারা দেখতেছো দ্রুত উত্তর করো, আমরা এটা সলভে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, অনেকেই ভিন্ন ভিন্ন উত্তর দিচ্ছে, যদিও এটা অনেক আগের প্রশ্ন, বাকৃবি 2002-3 সেশনে আসছে এটা। ওকে, আমরা এটা সলভে যাই। দেখো, 10⁻4 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মাইক্রন। তাইলে আমার হচ্ছে 10⁻7 সেন্টিমিটার বানানো লাগবে, 10⁻7। তাহলে 10⁻4 আছে, এর সাথে আমি যদি 10⁻3 গুণ করি, তাইলে এই পাশে সেন্টিমিটার হইলো, তাহলে এই পাশে তো 10⁻3 গুণ করতে হবে, 10⁻3 মাইক্রন, ঠিক আছে। তাহলে আমি বাম পাশে 10⁻7 পেয়ে গেলাম, 10⁻7 সেন্টিমিটার পেয়ে গেলাম। তাহলে এখন আমি 10⁻3 জন্য কি লিখতে পারি বলতো? 10⁻3 জন্য আমরা মিলি লিখতে পারি না। তাহলে আমরা জানি 10⁻3 যে উপসর্গটা আছে তার জন্য আমরা মিলি লিখতে পারি, তাহলে 1 মিলি মাইক্রন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তুমি বাম পাশ আর ডান পাশ যদি সমতাকরণের ব্যাপারেও চিন্তা করো, যে আমি দুই পাশ সমান করবো, সেই ক্ষেত্রে 10⁻3 দ্বারা গুণ করলা, 10⁻3 দ্বারা গুণ করলা, তাহলে বাম পাশে 10⁻7 পাইলা, আর এ পাশে তুমি, আমি লজ্জিত এটা পারি না,
আচ্ছা ঠিক আছে ভাই, অসুবিধা নেই, লজ্জিত হওয়ার কারণ নাই। না, একজন হচ্ছে কমেন্ট করছে, উপরে কমেন্ট হয়তো পাবা। ওকে, যারা এই উত্তর করছে তাদের উত্তরটা সঠিক। ঠিক আছে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে চলে 21 নম্বরে, সরি 20 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা একটু দাঁড়াও, আমার স্ক্রিনটা তো হয়তো সমস্যা হচ্ছে, আমাদের লাইভটা আমি দেখতে পারতেছি না। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দাও, যে এই আয়নে অনুবন্ধী ক্ষার কোনটি? অনুবন্ধী ক্ষার কোনটি? অনুবন্ধী ক্ষার কোনটি? একটু দাও, আমি রিফ্রেশ করে নেই। যারা দেখতেছে একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করে দাও। একটু রিফ্রেশ করে নিলাম। আচ্ছা, হাইড্রোজেন ফসফেটের অনুবন্ধী ক্ষার কোনটি? হাইড্রোজেন ফসফেটের অনুবন্ধী ক্ষার কোনটি? একটু দ্রুত উত্তর করো। এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে আমাদের 20 নম্বর প্রশ্ন। হাইড্রোজেন ফসফেট এর অনুবন্ধী ক্ষার কোনটি? অনুবন্ধী ক্ষার কোনটি? অনুবন্ধী ক্ষার কোনটি? একটু দ্রুত উত্তর করো। হাইড্রোজেন ফসফেটের অনুবন্ধী ক্ষার কোনটি? হাইড্রোজেন ফসফেট এর অনুবন্ধী ক্ষার কোনটি? তুমি আনন্দিত? আবির মজুমদার আনন্দিত? হ্যাঁ তুমি আনন্দিত হলেও আমরা আনন্দিত। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ওকে দেখি, হাইড্রোজেন ফসফেটের অনুবন্ধী ক্ষার কোনটি? ওকে, এটা সলভে চলে, দেরি করবো না। এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। আমরা জানি অনুবন্ধী ক্ষারে কি ঘটনা ঘটে, তোমার যে আয়ন থাকে বা যৌগ থাকে তার থেকে একটা হাইড্রোজেন কম থাকবে বা একটা H+ কম থাকবে। তাহলে এখন তোমার হাইড্রোজেন, এখান থেকে যদি আমি একটা H+ বাদ দেই, তাহলে আমার কাছে থাকতেছে কি PO4 আর 3-, অর্থাৎ একটা H+ চলে গেলে আমার অপশন হবে বি। যারা উত্তর বি করছে তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, একটা H+ কমে যাবে, একটা H+ কমে যাবে। হ্যাঁ, তাহলে শুধু ফসফেট আয়নটা থাকবে। ওকে ওকে ঠিক আছে, যারা উত্তর বি করছে তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে 21 নম্বর প্রশ্নে চলে যাই। 21 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়? ঠিক আছে, একবারে বেসিক সেন্স খাটাও, এই টাইপের একটা প্রশ্ন আমরা এর আগেও এখানে সেট করছিলাম। ঠিক আছে, বজ্রপাতের সময় মাটিতে কোন মূলকের পরিমাণ বেড়ে যায়? একটু দ্রুত করো, যে বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ কমে যায়? সাকিন আল আহমেদ। ও, আসলে তুমি যখন কোনো প্রিপারেশনে থাকবা না বা তুমি যখন একটা জিনিস নিয়ে চর্চা করবা না, তখন ওগুলো মাথা থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, যেমন তুমি ধরো তোমার অ্যাগ্রোনমি পরীক্ষা দিতে গেলা, তো তখন তোমার কোর্স শেষ, তখন ওই জিনিসটা তোমার ব্রেন যতটুকু একবারেই না রাখলে না, অতটুকু রেখে বাকি অনেক কঠিন জিনিস বের করে দিতে যায়। ঠিক আছে, এটা মানুষের একটা বেসিক মেকানিজম। তো সেই ক্ষেত্রে তোমাদের এক সিনিয়র ভাই ক্লাসটা দেখতেছিল, তো সে কমেন্ট করলে যে আসলে অনেক কিছু ভুলে গেছে। হ্যাঁ, এইটা কোনো ব্যাপার না। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, বা প্র্যাকটিস থাকলেই তুমি অনেক কিছু কঠিন জিনিসও করতে পারবা। আচ্ছা, এটার উত্তর করে দাও। 21 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আমরা কিছুক্ষণের ভিতরে আমাদের যে দ্বিতীয় যে বইটা সেটা আমরা গিফটে চলে যাবো। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, একটু দ্রুত দ্রুত উত্তর করে দাও। অনেকে উত্তর করছো। হ্যাঁ ভাই, কেমিস্ট্রিতে এই টাইপেরই প্রশ্ন থাকে মোটামুটি। ঠিক আছে, যদি একেবারে ব্যতিক্রম না আসে তাহলে মোটামুটি এই টাইপের প্রশ্নই থাকবে। ঠিক আছে, দু একটা ব্যতিক্রম দিছি তোমাদের এখানে, যাতে তোমাদের একটু ব্রেইন যাতে অন্যদিকেও খেলে, যে শুধুমাত্র সহজগুলা করে গেলা বা একটা গতানুগতিক করে গেলা, ওইরকমটা না করে যাতে তোমাদের একটু ভ্যারিয়েশন থাকে, সেই চেষ্টাটা করতেছে। ঠিক আছে, যাতে বলতে পারো যে ভাই কঠিন আসলেও যে একবারে ধরা ছোঁয়ার বাইরে ওরকম যাতে না হয়। ওকে, বজ্রপাতের সময় মাটিতে কোন মূলকের পরিমাণ বেড়ে যায়? হ্যাঁ, আচ্ছা এটার উত্তরে চলে যাই। হ্যাঁ, আজকে গিফট আছে, একটা বই গিফট পাইছে একজন, জলি মৌ নামে একজন পাইছে, আরেকটা গিফট আছে। ঠিক আছে ওকে। আচ্ছা, আমরা জানি যে বজ্রপাতের সময় মাটিতে হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। নাইট্রোজেন ফিক্সেশন ঘটলে তখন মাটিতে, তখন তোমার এই যে নাইট্রোজেন মূলকের পরিমাণ বেড়ে যাবে। এখন নাইট্রোজেন আসে কোথায়? এই যে নাইট্রেট মূলকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে সি নম্বর যারা উত্তর করছে তাদের উত্তরটা সঠিক। হ্যাঁ, সি যারা, হ্যাঁ অনেকেই দেখলাম সি উত্তর করছো, ধন্যবাদ তোমাদের। ওকে হ্যাঁ ওকে ঠিক আছে। যারা, তোমরা জানো যে বজ্রপাতের সময় কি হয়, নাইট্রোজেন ফিক্সেশন ঘটে, অর্থাৎ নাইট্রোজেন মূলকের ব্যাপার স্যাপার হবে, অর্থাৎ নাইট্রো মূলক। ওকে, 22 নম্বর প্রশ্নে চলে যাই। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ক্যালোরি স্কেলে মোলার গ্যাস ধ্রুবকের আর এর মান কত? ঠিক আছে, তোমরা নরমালি
এসআই এককে আর এর মান জানো। তো এখন তোমার প্রশ্ন হচ্ছে ক্যালোরি এককে মোলার গ্যাস ধ্রুবকের মান কত। ঠিক আছে, এটা ফিক্স মুখস্থ মান, যেহেতু ক্যালকুলেটর নাই সেক্ষেত্রে তুমি চাইলেও ভাগ করে নগদে বের করলে এমনটা না, তোমার মানটা জানা থাকতে হবে। ঠিক আছে, ক্যালোরি এককে মান কত, ক্যালোরি এককে মান কত? একটু দ্রুত উত্তর করো যে ক্যালোরি এককে মান কত এটার। ক্যালোরি এককে মান কত? দ্রুত উত্তর দিয়ে দাও। ওকে, এটাতে হচ্ছে অনেকেই রেসপন্স করছো, এটাতে আমরা সময় নিব না, এটার উত্তরে চলে যাই। আচ্ছা, আমরা জানি নর্মালি এসআই এককে কি, এসআই এককে হচ্ছে আর এর মান 8.314 জুল পার মোল পার ক্যালভিন এরকম, কিন্তু এইখানে দেখো এটা ক্যালভিন পার মোল পার ক্যালভিন এরকম দেওয়া আছে, পার মোল সরি। আচ্ছা, এইটা অনেকেই 8.316 দেখে এটা দাগায় দিবা, কিন্তু তুমি এককের কথা চিন্তা করো, তোমার তো এটা এসআই এককের মান তো না এটা। ঠিক আছে, মানে এই একক তো এসআই একক না, আর তোমার কাছে জানতে চাইছে ক্যালোরি স্কেলে, তার মানে এই মানটা 8.316 কে তুমি হচ্ছে 4.2 দ্বারা ভাগ করে যে মানটা আসবে সেটা হচ্ছে এই ক্যালোরি এককে। অর্থাৎ তুমি যে 8.316 এটা ভাগ করলে এই যেটা বাবা 1.987 ক্যালোরি পার মোল পার ক্যালভিন, এটা হচ্ছে তোমার এই মান। ঠিক আছে, ক্যালোরি। তোমার যে নরমালি আমরা জুল এককে যেটা জানি বা এসআই এককে কি জানি 8.316 ধরলাম। ওকে, এটাতে তুমি 4.2 দ্বারা ভাগ করো, অ্যাপ্রক্সিমেট এই মানটা আসবে 1.987। ঠিক আছে, কারণ আমরা জানি জুল আর ক্যালোরির সম্পর্ক কি 4.2। ঠিক আছে, বই সবাইরে দিব বলতে তোমার হচ্ছে যারা দুইটা কুইজ, ঠিক আছে আমরা বলে দিই যে কোন কুইজটা আমরা বই গিফট করব, সেই কুইজে যে সবার আগে সঠিক উত্তর দিতে পারবা তার জন্য একটা বই ফ্রিতে থাকে। ঠিক আছে, ওকে, আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই, 24 নম্বর প্রশ্নে চলে যাই, সরি 23 নম্বর প্রশ্ন এটা। হ্যাঁ, ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত কোনটি? ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত কোনটি? দ্রুত উত্তর করে দাও। সাকিন আহমেদ, হ্যাঁ তুমি তো পড়েই চান্স পাইছো না, এটা এখন কিছু ভুলে গেছো, আবার দেখলে আরো আরো কিছু মনে পড়বে। ঠিক আছে, এইগুলা কোনো ব্যাপার না। কাজী মহিবুল, আশা করি উত্তর পাইছো। ক্যালোরি আর হচ্ছে জুলের সম্পর্ক 4.2। হ্যাঁ, তুমি হচ্ছে জুলকে 4.2 দ্বারা ভাগ করলে ক্যালোরি এককে নিতে পারবা। বই সবাইকে ছাড়ে না, যারা উত্তর জিততে পারবে প্রতিদিন আমাদের হচ্ছে সপ্তাহে 4টা কুইজ থাকে, অর্থাৎ 8টা বই প্রত্যেক সপ্তাহে গিফট যায়। তো তুমি যদি অ্যাক্টিভ থাকো বা মোটামুটি একটু পড়ালেখা করো সেই ক্ষেত্রে তুমি বই গিফট জিততে পারবা। ঠিক আছে, আশা করি। ওকে, এটা হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত কি আছে? এটার সাথে সাথে ফ্রিয়ন 12 এইটার সংকেতও লিখবা তোমরা কমেন্টে। হ্যাঁ, ফ্রিয়ন 12 এর সংকেতও লিখবা। ফ্রিয়ন 11 এবং 12 দুইটার সংকেত দিয়ে লেখো। ঠিক আছে, তুমি ধরো 11 অনেকে দেখা দেখি বইলা দিছে, বাট হচ্ছে আচ্ছা নেটওয়ার্ক বই আছে, তো তুমি যদি অনেকের এরকম হইতে পারে যে নেটওয়ার্ক বই আছে, তো তুমি সেই ক্ষেত্রে প্রশ্ন ব্যাংক নিতে পারো বা হচ্ছে মডেল টেস্ট নিতে পারো বা হাইলাইটস নিতে পারো। যদি তুমি গিফট জিতো বাট হচ্ছে ওই বইটা তোমার কাছে আছে, তো তুমি আগের থেকে যদি জানায় দাও যে ভাই আমার হচ্ছে এই বইটা আছে, আমার অন্য একটা বই লাগবে, তো সেই ক্ষেত্রে সম্ভব হলে ওই বইটাই তোমাকে পাঠানো হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, ফ্রিয়ন 11 উত্তর তো দিবা, সাথে ফ্রিয়ন 12 এর সংকেতটাও লিখবা। ঠিক আছে, ফ্রিয়ন 11 উত্তর লিখবা, এর সাথে ফ্রিয়ন 12 এই সংকেতটাও লিখবা। ঠিক আছে, ফ্রিয়ন 11 এবং ফ্রিয়ন 12, ঠিক আছে, এই দুইটা সংকেতই লিখবা। একটু দ্রুত উত্তর করো, এগুলো দেখা মাত্র উত্তর পারার কথা। ঠিক আছে, আচ্ছা এটাতে আমরা বেশি সময় কনজিউম করবো না তোমাদের, একটু দ্রুত উত্তর করো। আমরা 23 নম্বর প্রশ্নে আছি। হ্যাঁ, ফ্রিয়ন 11 এই গ্যাসের সংকেত কোনটা আর ফ্রিয়ন 12 এর সংকেত কোনটা? ওকে, আচ্ছা এটার উত্তরে আমরা চলে যাই। তোমরা জানো ফ্রিয়ন 11 গ্যাসের সংকেত হচ্ছে কার্বন, ফ্লোরিন আর হচ্ছে ক্লোরিন, তিনটা থাকবে। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে ফ্রিয়ন 11। আর ফ্রিয়ন 12 কি হবে? একটা ক্লোরিনের পরিমাণ কমে যাবে, একটা ক্লোরিনের পরিমাণ কমে যাবে, অর্থাৎ দুইটা ফ্লোরিন হবে, অর্থাৎ দুইটা ফ্লোরিন, অর্থাৎ এরকম CCl2
F2। যারা এই উত্তরগুলো করছো তাদের ধন্যবাদ, ঠিক আছে। ওকে, না ফ্রিয়ন 11 হচ্ছে এইটা, আর ফ্রিয়ন 12 হচ্ছে এইটা, ঠিক আছে। যারা মানে উল্টায় ফেলতেছো, ঠিক আছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাই। হ্যাঁ, যারা সি উত্তর করছে ঠিক আছে, হয়তো কমেন্ট করার কারণে হয়তো একটু এলোমেলো হয়ে গেছে, অসুবিধা বুঝতে পারি তোমাদের কমেন্টে অনেকে হচ্ছে যে ফ্রিয়ন 12 এরটা হচ্ছে লিখে ফেলছো, এই বোঝা যাচ্ছে, কিন্তু আসলে বুঝতে পারছি। ওকে, আমরা হচ্ছে পরবর্তী 24 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, অতি উচ্চ তাপমাত্রায় বা নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? ঠিক আছে, একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনবা, যে অতি উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? ঠিক আছে। ওকে, P = 1/3 mc স্কয়ার, P = nRT, P = 1/3 dc স্কয়ার, আর হচ্ছে অ্যাভোগাড্রোর সমীকরণ দেওয়া। ওকে, এটা হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, ঠিক আছে। একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করে দাও। যে অতি উচ্চ চাপ বা নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? অতি উচ্চ তাপমাত্রায়, সরি, উচ্চ চাপ বা নিম্ন তাপমাত্রায়, উচ্চ চাপ বা নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? উচ্চ চাপ বা নিম্ন তাপমাত্রায়। এটা হচ্ছে 24 নম্বর প্রশ্ন। একটু ডিসক্লেমার দিয়ে দিই, 28 নম্বর প্রশ্নে, আজকের 28 নম্বর প্রশ্নে দ্বিতীয় বই গিফট যাবে, ঠিক আছে, সেকেন্ড বুক। একটু আগের থেকে বলে দিলাম যাতে তোমরা একটু প্রস্তুত থাকো, ঠিক আছে। হঠাৎ করে বলে দিলে দেখা যায় তোমরা অনেকে প্রস্তুত থাকো না, নেট কানেকশন স্লো থাকে, বা একটু পানি খেয়ে সেই করি সেই করি একটা ইয়ে থাকে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমরা 24 নম্বর প্রশ্নে আসি। 28 নম্বর প্রশ্নে আজকের সেকেন্ড বুক গিফট থাকবে, ঠিক আছে। যে অতি উচ্চ চাপ বা নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের সমীকরণ কোনটি? ওকে, ওকে, ঠিক আছে। তো আমরা জানি যে বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে P = nRT, বাট হচ্ছে অতি উচ্চ চাপ বা নিম্ন তাপমাত্রার বেলায় এই সমীকরণটা দাঁড়াবে এই অ্যাভোগাড্রোর যে সমীকরণ, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার P + n²a/v × v - nb = nRT, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার অতি উচ্চ চাপ বা নিম্ন তাপমাত্রায় আদর্শ গ্যাস। যারা বি উত্তর করছো এটা তো বাস্তব গ্যাসের সমীকরণ হলো, এটা আদর্শ গ্যাসের সমীকরণ হলো। যারা বি উত্তর করতে উত্তর ভুল, যারা ডি উত্তর করছো, খুব কম সংখ্যক ডি উত্তর করছো, তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। সাকিন, তোমার কমেন্টটা বুঝতে পারলাম না, স্ক্রিনে মেসেজ আসলে প্রবলেম হয় বলতে। যদি তোমার দুই রকমের বই লাগে সেক্ষেত্রে তুমি যদি দুইটাই উইন করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটার উত্তরে আমরা যাই। যে অতি উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় বাস্তব গ্যাসের সমীকরণ দাঁড়াবে এইরকম, ঠিক আছে। অ্যাভোগাড্রোর সমীকরণ তোমরা জানো যে চাপ সংশোধন ফ্যাক্টর এবং আয়তন সংশোধন ফ্যাক্টর থাকে এখানে, ঠিক আছে। ওকে, এটার বেশি বলবো না, কারণ এটা তোমরা দেখে বুঝতে পারতেছো। যারা বি বলছো তাদের উত্তর তো ভুল, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, পরেরটাই চলে যাই, ঠিক আছে, পরেরটাই চলে যাই। 25 নম্বরে চলে যাই। এটা হচ্ছে 25 নম্বর প্রশ্ন। একটু পরেই আমরা হচ্ছে ওই বই গিফটের প্রশ্নে চলে যাব। নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোন গ্যাসের ব্যাপন হার কার সাথে কিভাবে সম্পর্কিত সেটা বলা আছে, ঠিক আছে। দেখা মাত্রই উত্তর পারার কথা, যে ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। ওকে, ওকে, এটা হচ্ছে 25 নম্বর প্রশ্ন। একটু দ্রুত উত্তর দিয়ে দাও। ওকে, 25-এর নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার কেমন, অর্থাৎ গ্রাহামের সূত্র নিয়ে এখানে মেনশন করা হয়েছে, গ্রাহামের সূত্র ইন্ডিকেট করা হয়েছে, ঠিক আছে। দ্রুত উত্তর করো। ভাই, আগে আনসার দিলে তো উপরে চলে যায় কমেন্টটা, তাহলে বুঝবেন কি করে? আমি তো উপরে স্ক্রোল করতে পারি, আমার কমেন্টগুলো থেকে যায় উপরে, আবার যাওয়া যায় যে কে আসলে প্রথমে কমেন্ট করছে, ঠিক আছে। ওকে, এটা দ্রুত উত্তর করো। যে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় কোন গ্যাসের ব্যাপন হার কেমন হবে? ঘনত্বের ব্যস্তানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক। ওকে, ওকে, আচ্ছা, ঠিক আছে, আমরা এটা সলভে চলে যাই। আমরা জানি রেট অফ ডিফিউশন ইজ প্রপোর্শনাল টু 1/√m,
অথবা RD is proportional to 1/√D, ঠিক আছে, কারণ M আর D হচ্ছে প্রপোর্শনাল। তো সেই ক্ষেত্রে অর্থাৎ এভাবে মনে রাখতে পারি, যে মানুষটা মোটা সে হচ্ছে আস্তে আস্তে দৌড়ায়, যে মানুষটা হালকা সে হচ্ছে তাড়াতাড়ি দৌড়ায়। ধরো তুমি একটু আমার থেকে মোটা, তাহলে আমি তাড়াতাড়ি দৌড়াইতে পারবো, ঠিক আছে, আমি জানি না কে মোটা কে চিকন। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমার বলছে দেখো যে ঘনত্ব আছে, অর্থাৎ ঘনত্ব, তাহলে এটা বাদ, এটার হিসাব করবো না। তাহলে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, যেহেতু 1/, আছে তার মানে ব্যস্তানুপাতিক √, এই যে উত্তর হচ্ছে সি, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যারা উত্তর সি করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা উত্তর সঠিক যারা সি উত্তর করছো। ঠিক আছে, যে উত্তর ডি বলছে না ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক কেমন, এটা তো ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক 1/, ঠিক আছে, ব্যস্তানুপাতিক। ওকে, এই বলছো যে না ঘনত্বের ব্যস্তানুপাতিক না, বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূল আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই, 26 নম্বর প্রশ্নে চলে যাই। 26 থিওরিক্যাল একটা প্রশ্ন, কোনটি এলপিজি এর প্রধান উপকরণ? ঠিক আছে, কোনটি এলপিজি এর প্রধান উপকরণ? ইথেন ও প্রোপেন, বিউটেন ও প্রোপেন, মিথেন ও ইথেন, মিথেন ও বিউটেন। দ্রুত উত্তর করে, দেখা মাত্র উত্তর পারার কথা এটা, ঠিক আছে। এই প্রশ্নটা আসছে তোমার খুলনা বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনে, এছাড়া আরো ইউনিভার্সিটি আছে, সবগুলো এখানে দেওয়া সম্ভব না। ওকে, এটা দ্রুত উত্তর করো, 26 নম্বর। ঠিক আছে, আচ্ছা তোমরা এখন থেকেই কোন প্রশ্নটার উত্তর করতেছো সেই নাম্বারটা আগে সিলেক্ট করে, মানে আগে লিখে নিবা। ঠিক আছে, ধরা গেল এই 26-এর উত্তর 27-এ চলে গেছে, 27-এর উত্তর 28-এ চলে গেছে, 28-এরটা 29-এ চলে গেছে, তখন ভেজাল। ঠিক আছে, কোন প্রশ্নের উত্তর করতেছো একটু আগে দিয়ে নিবা। ঠিক আছে, যেহেতু আমরা বেশি দেরি করতেছি না, যেহেতু খুব ফাস্ট আগাইতেছি আজকে, তো তোমার কোন প্রশ্নের উত্তর কোথায় চলে এসেছে সেজন্য আগে প্রশ্নের নাম্বারটা দিয়ে রাখবা। ঠিক আছে, ওকে, দ্রুত উত্তর করো, 26 নম্বর উত্তর দ্রুত করো। ওকে, এলপিজি গ্যাসের প্রধান উপকরণ কোনটি? ঠিক আছে, ইথেন ও প্রোপেন, বিউটেন ও প্রোপেন, মিথেন ও ইথেন, মিথেন ও বিউটেন। ওকে, দ্রুত উত্তর করে দাও একটু। কোনটি এলপিজি এর প্রধান উপকরণ? আচ্ছা ঠিক আছে, অনেক উত্তর করছো, আমরা এটা সলভে চলে যাই, এটা একবারে বেসিক একটা প্রশ্ন ছিল, বিউটেন এবং প্রোপেন, বিউটেন এবং প্রোপেন। আমি ভেবে মনে রাখতাম এলপিজি খুব কমন একটা আমাদের ব্যবহার্য জিনিস, তো 3-4, কার্বন 3 প্রোপেন আর বিউটেন 4, সেই ক্ষেত্রে 3-4 আর কি পাশাপাশি সংখ্যা, খুব কমন একটা সংখ্যা। তো এলপিজি কমন, এই 3 ও 4 ও কমন, সেই জন্য বিউটেন আর প্রোপেন, বা এটা আমার একটা টেকনিক ছিল, আমি এটা বললাম আর কি। হ্যাঁ ভাই, এক্সামে ফুল আউটপুট দিতে পারি না, কি করবো কিছু আসেন? আচ্ছা একটু প্রথম কথা বলি, পরীক্ষায় ভালো করার প্রথম একটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার 1 ঘন্টায় 60 মিনিটে 5টা বিষয়ে পরীক্ষার উত্তর দেওয়া লাগবে, তার ভিতরে আবার ম্যাথ আছে, ফিজিক্স আছে, ফিজিক্সেও আবার ম্যাথ থাকে। তো সেই ক্ষেত্রে তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ইংরেজি এইগুলাই তোমার এমন প্রিপারেশন থাকতে হবে যে তুমি দেখা মাত্র যদি উত্তর পারো। তো সেই ক্ষেত্রে তুমি যদি টাইম ম্যানেজমেন্টটা সুন্দর মতো করতে পারো, তোমার তো 100-তে 100 পাওয়া লাগবে না, তুমি যদি 65% বা 70% মার্কও ক্যারি করতে পারো, সেই ক্ষেত্রে তুমি ঠান্ডা মাথায় তুমি ভালো সাবজেক্ট পাবা। তো সেই ক্ষেত্রে তুমি প্রথমেই একবারে দেখা মাত্র যে উত্তরগুলো সেগুলো আগে দাগাবা টাইম ম্যানেজমেন্টের জন্য যেটা। আর এখন তুমি নেটওয়ার্ক বই বা তোমার কাছে যে রিসোর্সগুলো আছে সেগুলো তুমি অ্যানালাইসিস করে তুমি টাইপগুলো বুঝো যে কোন টাইপ থেকে প্রশ্ন আসতেছে বা কিভাবে আসতেছে। যদি ঘুরে ফিরে আসে বা ব্যতিক্রম আসে সেটা তোমার একার জন্য না, সেটা সবার জন্য থাকবে। ঠিক আছে, তো এখন তোমার পক্ষে যতটুকু সম্ভব বা তোমার কাছে যে রিসোর্সগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, এবং টাইম ম্যানেজমেন্ট হচ্ছে সর্বপ্রথম কথা। টাইম ম্যানেজমেন্টটা শিখো, পরীক্ষার রেজাল্ট আশা করি ভালো হবে। ঠিক আছে, হ্যাঁ তোমাদের এক সিনিয়র ভাইও বললো যে এক্সামে মাথা কুল রাখতে হবে। হ্যাঁ মানে তোমার প্রেশার নেওয়া যাবে না, তুমি যদি সুন্দর মতো টাইমটা ম্যানেজ করতে পারো আশা করি ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ বেশি বেশি মডেল টেস্ট দাও। হ্যাঁ এই যে তোমার ব্যাচমেট আরেকজন বলছে তুমি বেশি মডেল টেস্ট দিলে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবা, যে কোন জায়গাগুলোতে তোমার সমস্যা হচ্ছে, কোন টপিকগুলো তুমি বুঝতে পারতেছো না। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ফলো করো, যে রেগুলার পরীক্ষা দিবা আর টাইম ম্যানেজমেন্ট শিখো, এই দুটো একটু ফলো করো, আর রেগুলার পড়বা। এই এখন যে সময়টা যে একদিন 8 ঘন্টা পড়লা পরের দিন সারাদিন ঘুমালে এমনটা না, তুমি প্রত্যেকদিন 5 ঘন্টা করে পড়ো, এটা আস্তে আস্তে ইনক্রিজ করো, এই জিনিসটা তুমি কন্টিনিউ করো। ওকে, আচ্ছা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, আমরা হচ্ছে পরবর্তী কুইজে চলে যাই। ওকে, আচ্ছা 27 নম্বর প্রশ্ন চলে যাই, 27 নম্বর প্রশ্ন। ওকে, এটা যে 27 নম্বর প্রশ্ন, যে নমুনা পানিতে ডিও এর মান 6 ppm হলে প্রতি 1000 কেজি পানিতে ডিও এর অক্সিজেন পরিমাণ কত? তাহলে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কত? 6 ppm আছে, তাহলে 1000 কেজি পানিতে ডিও এর পরিমাণ কত গ্রাম হবে? ঠিক আছে, তুমি একটা পানি নিছো যেখানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ হচ্ছে 6 ppm, তাহলে 1000 কেজি পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কত গ্রাম হবে? একটু দ্রুত উত্তর করো। এই প্রশ্নের পরেই মানে 27-এর পরেই 28-এ হচ্ছে আমরা আজকের সেকেন্ড উত্তর দিব। ঠিক আছে,
ভাই আমার মেইনলি ছিল যে একজন প্রশ্ন করছে যে আমি কিভাবে টাইম দিতাম। আমি আমার প্রথমে হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল, তো লাস্ট মোমেন্টে হচ্ছে নেটওয়ার্ক বইটা পড়ছিলাম। তো দেখা যায় যে পরীক্ষার আগে যদিও খুব একবারে যে প্রফেশনালি এক্সাম দাও ওইরকমটা আমাদের বেলা ছিল না, কারণ করোনার টাইমে খুব একটা হুলস্থুল অবস্থা ছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বাসায় বসে আমার যেই একটা ইয়ে ছিল পরীক্ষা দেওয়ার জন্য, আমি একটা তোমার ওএমআর ইয়ে কিনে বই দেখে দেখে যে এইটার শেষে কিছু প্র্যাকটিস এক্সাম থেকে ওগুলো দেখে দেখে ইয়ে করতাম। তো আমি একবারে কখনোই যে একবারে 100-তে 100 পাইতাম পরীক্ষা এরকম ছিল না, ঠিক আছে। 65-70% এরকম মার্কস থাকতো পরীক্ষাগুলোতে, যেটা আমি বাসায় নিজে দিতাম, এমন না যে কোনো কোচিং সেন্টারে যে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি যদি টাইমটা ম্যানেজ করতে পারো, আমি প্রথমে কোনটা উত্তর করব, কত মিনিটের ভিতরে করব, এইটা মাথায় রাখবা। যে ধরো আমি সবার প্রথমে রসায়ন উত্তর করলাম, তো রসায়নের 20টার ভিতরে আমি পারতেছি ধরো 14টা বা 15টা, তো 14-15টার ভিতরে যাতে আমার ধরো 14-15টা যদি 5-7 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়, মানে আমার তো এখানে ক্যালকুলেশন খুব কম। কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার অনেক বড় ক্যালকুলেশন দেবে এমনটা না, যেটাতে বড় ক্যালকুলেশন থাকবে সেটা হচ্ছে তোমার টাইম কিলিং এর জন্য। এটা তোমার মাথায় রাখতে হবে যে কিছু বড় ক্যালকুলেশন আমার বাদ দিতে হবে, সেগুলো স্কিপ করতে হবে। সেগুলো তোমার, তুমি যদি বুঝতে পারো, আইডেন্টিফাই করতে পারো যে এই প্রশ্নগুলো আমার টাইম কিল করতেছে, সেগুলো তুমি স্কিপ করবা, ঠিক আছে। এই হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আর সেকেন্ড কথা যে আমার সবই উত্তর করা লাগবে এমন কিছুই না, সবই উত্তর করতে হবে না। আর তুমি স্টেপ বাই স্টেপ ভাগ করো, যে প্রথমে আমি কেমিস্ট্রি উত্তর করবো, এরপরে বায়োলজি উত্তর করবো, এরপরে ইংরেজি, এরপরে ফিজিক্স, এরপরে ম্যাথ। তা আবার এরকম না যে একবারে আমি কেমিস্ট্রি দিতে দিতে আমার কোনো জ্ঞান হুঁশ নাই, ঠিক আছে। তুমি চাইলে একটা অ্যানালগ ঘড়ি নিতে পারো, যদি পরীক্ষার কেন্দ্রে গার্ড ভালো থাকে তোমার কোনো সমস্যা করবে না, অথবা তোমার সামনেও ঘড়ি থাকতে পারে। তুমি একটা টাইম ফিক্স করে রাখবা, একটু পর পর তাকাবা যে আসলে তোমার তুমি যখন টাইমের দিকে তাকাবা তখন তোমার একটা সেন্স কাজ করবে, তোমার ব্রেন একটা প্রেশার পাবে যে না আমার একটু তাড়াতাড়ি করা লাগবে, ঠিক আছে। তখন তুমি বুঝতে পারবে যে এই কয় মিনিটের ভিতরে আমার শেষ হয় নাই, তো পরেরটাতে আবার টাইম কমাইতে হবে, ঠিক আছে। এইভাবে একটার পর একটা সাইকেল চলতে থাকবে। ওকে, আন্দাজে 100টা দিলে 60টা ঠিক হয়ে যায়, এরকম যদি হইতো তাহলে এরকম তো বহুত বান্দা চান্স পাইতো, এরকম কি পায় নাকি? এটা হয় কখনো বলো? এটা একটা দুটো আন্দাজে হয়ে যায়, কিন্তু এরকম হয় না রে ভাই। ওকে, বায়োকেমিস্ট্রি, ইংলিশ, ফিজিক্স, ম্যাথ, হ্যাঁ এইভাবেই করাটা ভালো হয়, হ্যাঁ। ওকে ওকে, আচ্ছা আমরা এইটার প্রশ্নে চলে যাই যে ডিজলভ অক্সিজেনের পরিমাণ 6 ppm হলে 1000 কেজি পানিতে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কত? আচ্ছা 6 ppm, ppm মানে কি? ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে আছে কত আমার? 6 মিলিগ্রাম। 1 লিটার আছে কত? 6 মিলিগ্রাম। তাহলে আমার হচ্ছে 1000 কেজি, আমরা জানি যে এটা বিশুদ্ধ পানি ধরে নিচ্ছি, তাহলে 1 লিটার মানে 1 কেজি, তাহলে 1000 কেজিতে কি হবে? মানে 1000 কেজি বা 1000 লিটার যেটাই বলো, তাহলে এর কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে, 6 ইন্টু 1000, অর্থাৎ 6000 মিলিগ্রাম। 6000 মিলিগ্রাম আমার এখানে গ্রামে দেওয়া আছে, তাহলে আমি 1000 দ্বারা ভাগ করে দিই, ঠিক আছে। 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে হচ্ছে 6, উত্তর হচ্ছে 6 গ্রাম। এই হচ্ছে উত্তর 6 গ্রাম, ডি, ঠিক আছে। যারা ডি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক, ঠিক আছে। ওকে, হ্যাঁ আগের বার পদার্থ এবং ম্যাথ টাইম কিলিং ছিল, এইটাই যদি তুমি বুঝতে পারো যে এই প্রশ্নগুলো আমার টাইম কিলিং করতেছে, তো তুমি সেটা স্কিপ করো। তোমার তো 100-100 পার টার্গেটটাই, তুমি 70 পাও, তুমি বাকৃবি টপ সাবজেক্ট পাবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। তাহলে আমার আছে 1 লিটারে 6 মিলিগ্রাম, তাহলে আমার এখানে লিটার আর কেজি একই আমরা জানি, তো যে পানির বেলা আমি বিশুদ্ধ ধরে নিচ্ছি, কারণ আমরা লিটার আর কেজির সম্পর্কে নর্মাল অবস্থায় যাইতে চাইতেছি না। ওকে, তাহলে সেই ক্ষেত্রে 1 লিটার বা 1 কেজিতে 6 মিলিগ্রাম, তাহলে 1000 কেজিতে 6 দ্বারা গুণ করে দিব, তাহলে আমার গ্রাম এককে যাইতে বলছে, তাহলে 1000 দ্বারা ভাগ করলে 6 গ্রাম পাইলাম, এই হচ্ছে 6 গ্রাম। যারা উত্তর ডি করছো তাদের উত্তরটা সঠিক। আচ্ছা একটু একটু আবার একটু তোমাদের স্টপ করি, যে 27 নম্বর প্রশ্ন আইসা পড়ছি। 28 নম্বর প্রশ্নে আজকের দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় যে আমাদের বই গিফট সেটা থাকতেছে, ঠিক আছে। সবাই একটু কনসাস থাকবা। ওকে ওকে ঠিক আছে, যারা একটু ডিস্ট্রাক্ট হয়ে আসো একটু মনোযোগ হও, ঠিক আছে, একটু মনোযোগ হয়ে পরের প্রশ্নের উত্তরটা দাও। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্নে চলে যাই। 28 নম্বর প্রশ্নে চলে যাই, একটু 5-7 সেকেন্ড একটু ওয়েট করি তোমাদের জন্য, ঠিক আছে। ওকে, 27 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নে 28 নম্বর প্রশ্নে, 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লুইস অ্যাসিড? 28 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লুইস অ্যাসিড? দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। নিচের কোনটি লুইস অ্যাসিড? এই বই, এইটাতে হচ্ছে আমাদের দ্বিতীয় বই গিফট থাকবে। সবার আগে উত্তর করছে এস এম ফয়জুল্লাহ। আচ্ছা উত্তর সঠিক কিনা আমরা একটু পরে যাচাই করবো, কিন্তু উত্তরটা সবার আগে আসছে হচ্ছে এস এম ফয়জুল্লাহ, ঠিক আছে। এরপরে ইশিকা রহমান, শিশির হোসেন, ইসরাত জাহান আরবি, আবির মজুমদার। আচ্ছা ঠিক আছে, নাম না পড়ি, অনেকেই
উত্তর করবা, তো সেই ক্ষেত্রে সবার নাম বলাটা মুশকিল। নিচের কোনটি লুইস অ্যাসিড? অপশন এ H+, অপশন বি অ্যামোনিয়া, অপশন সি ক্লোরাইড আয়ন, অপশন ডি H2O। ঠিক আছে, ওকে, কে আগে করছো কে পরে করছো সেটা আমি এখন বলতে চাচ্ছি না। ঠিক আছে, ইশিকা রহমান ভাইয়া তোমার আগেও একটা ভাইয়া উত্তর করছে, ঠিক আছে, অনেকদিন পরে মনে হচ্ছে একটা ছেলে আর কি আগে উত্তর করছে। আচ্ছা যাই হোক, আমরা কে আগে পরে করছে সেটাতে যাচ্ছি না, ঠিক আছে। ওকে, আগে উত্তর করো সবাই দেখি। ওকে, অনেকেই মন খারাপ করতে পারো, কিন্তু মন খারাপ করার কারণ নেই। আজকে বই না পাইলে আরো আমাদের, আজকে শনিবার, আজকে শুক্রবার, কালকে শনিবার, শুক্র শনি সোম বুধ এই দিনগুলোতে আমাদের, তোমাদের রুটিন তোমরা হয়তো দেখছো, তো রুটিন গুলাতে দেখবা যে প্রত্যেক সপ্তাহে 4টা করে কুইজ থাকে, একদিনে 2টা করে আমরা বই গিফট করি, 8 দিনে তোমার অনেক সুযোগ থাকে। ঠিক আছে, যারা রেগুলার দেখো বা রেগুলার ক্লাসগুলো করো তারা এমনিও বেনিফিটেড হবে, আর বইও গিফট পাইতে পারো। ঠিক আছে, ওকে, একটু দ্রুত দ্রুত উত্তর করে দাও, দ্রুত উত্তর করে দাও যে নিচের কোনটি লুইস অ্যাসিড? নিচের কোনটি লুইস অ্যাসিড? আগে মাথায় রাখো লুইস অ্যাসিড কোনটা, লুইস অ্যাসিড কারা। ঠিক আছে, লুইস অ্যাসিড কারা এটা মাথায় রাখো, লুইস অ্যাসিড কারা। দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করে দাও। যারা দেখতেছো একটু দ্রুত উত্তর করো যে নিচের কোনটি লুইস অ্যাসিড? এ হাইড্রোজেন প্লাস আয়ন, বি অ্যামোনিয়া, সি ক্লোরাইড আয়ন, ডি পানি। আচ্ছা, এটার উত্তরে চলে যাই। তোমরা জানো লুইস অ্যাসিড মানে কি? যারা একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে এখন দেখো এই NH3 যেখানে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের নিজেরই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে কেন্দ্রীয় পরমাণু যারা নিজেরই একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, অর্থাৎ এরা মুক্তজোড় ইলেকট্রন দান করবে, এরা লুইস ক্ষার হিসেবে এখানে বিবেচিত হবে। আর লুইস অ্যাসিড কারা? যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাবিলিটি থাকে, ওর কিন্তু কোনো ক্যাপাবিলিটি নাই। H+ মানে কি? যার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ এটা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে অপশন হচ্ছে এ H+ আয়ন। H+ আয়ন হচ্ছে তোমার লুইস অ্যাসিড, কারণ এটা একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। ঠিক আছে, যেটা NH3 এর সাথে যুক্ত হয়ে তোমরা জানো যে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, সেই ক্ষেত্রে এই H+ হচ্ছে লুইস অ্যাসিড, যারা একজোড়া মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, ওকে, এখন আচ্ছা বই দেওয়ার দিন এটা তো স্পেসিফিক কোনো মানে আজকে যেমন 2টা বই গিফট করা হয়েছে, প্রত্যেক কুইজে 2টা করে বই গিফট করা হবে। ঠিক আছে, আচ্ছা দেখি কে সবার আগে উত্তর করছে। ঠিক আছে, একটু একটু পিছে চলে যাই। SM ফয়জুল্লাহ, SM ফয়জুল্লাহ, হ্যাঁ SM, স্পেলিংটা দেখে নেই, ফয়জুল্লাহ। তুমি হচ্ছে ভাই এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের আসপেক্ট সিরিজ পেজে তুমি হচ্ছে ইনবক্স করবা, তোমার ফোন নাম্বার এবং তোমার বাসার অ্যাড্রেস হচ্ছে দিয়ে দিবা। ঠিক আছে, একটু ফয়জুল্লাহ, SM ফয়জুল্লাহ, তুমি হচ্ছে এই পেজটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবা। আর যারা হচ্ছে বই পাও নাই তারা মন খারাপ করে লাভ নেই, প্রত্যেক দিনই প্রত্যেক সপ্তাহে 8টা করে বই যাবে। ঠিক আছে, প্রত্যেক দিনই 2টা করে বই গিফট যায়, প্রত্যেক কুইজে 2টা করে, তো এক উইকে 4টা করে কুইজ থাকে, তুমি 8টা বই জেতার তোমার চান্স থাকে। আচ্ছা ঠিক আছে, H+ যারা উত্তর করছে তাদের উত্তরটা সঠিক, অন্যগুলা ভুল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, 29 নম্বর প্রশ্নে। আচ্ছা, মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি? মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি? ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি? একটু দ্রুত উত্তর করো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ঠিক আছে, প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা এখন আসি হচ্ছে 29 নম্বর প্রশ্নে। আমরা আসি 29 নম্বর প্রশ্নে। মোলার গ্যাস ধ্রুবকের সঠিক একক কোনটি? দ্রুত উত্তর করো এটার। এটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, সাস্টে আসছে, সেজন্য 5টা অপশন। ঠিক আছে, সবগুলো উত্তর সঠিক দাও, শুধু বইয়েরটা বাদে। অসুবিধা নাই, তুমি চেষ্টা করতে থাকো, দেখবা হঠাৎ করে একদিন এমন হবে যে তুমি যেটা উত্তর করছো সেটাতেই বই গিফট করা হয়েছিল এবং তোমার উত্তরটা সবার আগে আসছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যে মোলার গ্যাস ধ্রুবকের কোনটি একক? ঠিক আছে, একক কোনটি? একটু দ্রুত উত্তর করো। আচ্ছা, এটা তো সময় নিব না, ঠিক আছে, একটু দ্রুত শেষ করি। ওকে, এটা হচ্ছে এটা তোমরা জানো লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন।
এইটা হচ্ছে তোমার মোলার গ্যাস দ্রুবক আর এর সঠিক একক, ঠিক আছে? যদি আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে যাই তখন এটার একক হচ্ছে এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এটাতে ব্যাখ্যার কিছুই নেই। ওকে, আজকের কুইজের একবারে শেষের প্রশ্ন চলে যাই। 30 নম্বর প্রশ্ন। হ্যাঁ, নিচের কোন গ্যাস যুগলের ক্ষেত্রে একই তাপমাত্রা ও চাপে ব্যাপন হার একই হবে? ঠিক আছে, কোনটির ব্যাপন হার একই হবে? দ্রুত উত্তর করে দাও যে ব্যাপন হার একই হবে কোন দুইটা গ্যাসের বেলায়। আমরা জানি ব্যাপন হার কার উপর ডিপেন্ড করে, ব্যাপন হার কার উপর ডিপেন্ড করে? আচ্ছা ঠিক আছে, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে সেই তর্কে যাওয়ার দরকার নেই ভাই। ওকে, অসুবিধা নেই, তোমরা রেগুলার ক্লাস করো, বই গিফট পাবো আশা করি, ঠিক আছে? নিচের কোন গ্যাস যুগলের ক্ষেত্রে একই তাপমাত্রা ও চাপে ব্যাপন হার একই হবে? ব্যাপন হার একই হবে কোন গ্যাসের, কোন দুইটা গ্যাসের? ঠিক আছে, হ্যাঁ কালকে কুইজ আছে, আজকে রাত্রের ভিতরেই তোমরা হচ্ছে রুটিন পেয়ে যাবা। আগামীকালকে বায়োলজির তোমার কুইজ থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এছাড়াও আচ্ছা কুইজের ব্যাপার বাদেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা একটু কমেন্ট করো, ঠিক আছে? আজকের ভিডিওতে বলে দিয়ে যাচ্ছি যে তোমাদের কোনো শনিবার ফিজিক্স, সোমবার কেমিস্ট্রি, বুধবার জীববিজ্ঞান, শুক্রবার ম্যাথ। আচ্ছা অসুবিধা নেই, তোমাদের হচ্ছে কুইজের রুটিন তোমরা রাত্রের ভিতরে পাবলিশড হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? পুরো 1 মাসের হচ্ছে পেয়ে যাবা। আচ্ছা যেটা বলতেছিলাম যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে তোমরা হচ্ছে অনেকেই পোস্ট করে অনেক কিছু জানতে চাও, সেক্ষেত্রে তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে পোস্টের কমেন্টে মানে এই তোমাদের লাইভের কমেন্ট সেকশনে করতে পারো, ঠিক আছে? ওকে, আচ্ছা এটার উত্তরে চলে যাই আমরা, দেখি নিচের কোন গ্যাস যুগলের ক্ষেত্রে একই তাপমাত্রা ও চাপে ব্যাপন হার একই হবে? তাহলে ব্যাপন হার রেট অফ ডিফিউশন কার উপর ডিপেন্ড করে? রেট অফ ডিফিউশন ইজ প্রপোর্শনাল টু 1/√/m। তাহলে এই ক্ষেত্রে আণবিক ভর যার সমান সেই ক্ষেত্রে এই রেট অফ ডিফিউশনের সমান হবে। তাহলে আমরা এই দুটা যদি ভর বের করি, দুটার ভর সমান হবে না? এই দুইটার বেলায় ভর সমান হবে না? এই দুইটার বেলায় ভর সমান হবে। দেখো নাইট্রোজেন 2 হচ্ছে তোমার 28 প্লাস 16, এই হচ্ছে 44, আর কার্বন ডাই অক্সাইড এটারও 44। তাইলে এই দুইটা গ্যাসের বেলায় তোমার হচ্ছে ব্যাপন হার সমান হবে, অর্থাৎ বি অপশন যেটা সেইটা হচ্ছে কারেক্ট। আর বাকিগুলাতে তোমার ব্যাপন হার যে সূত্র, গ্রাহামের যে ব্যাপন সূত্র, সেইটা তোমার পালন করে না, অর্থাৎ যারা বি উত্তর করছো তাদের উত্তরটা সঠিক। আচ্ছা হ্যাঁ সাকিন, তোমাকেও ধন্যবাদ আজকে লাইভে থাকার জন্য, যদিও তোমার আপাতত পড়াগুলো লাগতেছে না, তারপর আজকে লাইভ জয়েন করছো, ধন্যবাদ তোমাকে। এক্সাম লিংক কোথায় পাবো? এক্সাম লিংক আমাদের গ্রুপে পোস্ট করা আছে, তুমি networkedu.bd তে তুমি যদি যাও সেখানে দেখবা কোর্স এনরোল করার তুমি অপশন পেয়ে যাবা, ঠিক আছে? কোনো ব্যাচ আছে কি ভর্তি হইতাম? এই আচ্ছা MSH3, ঠিক আছে? তোমাদের একটু ডিসক্লেমার দিই এখানে যে MSH3 তোমরা সবাই হয়তো জানো 3.0, হ্যাঁ 3.0 এই ব্যাচে ভর্তি চলতেছে আজকে পর্যন্ত। এই 2560 টাকায় তোমরা লাস্ট ভর্তি হইতে পারবা, ঠিক আছে? আজকের পর থেকে তোমার হচ্ছে আরো 1000 টাকা বেশি লাগবে। তো আজকে রাত 12টার ভিতরে যারা ভর্তি হবা তো তারা এই 2560 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। তো যারা ভর্তি হইতে চাও ভর্তি হয়ে যাও। এইটার ভিতরে লাইভ ক্লাস থাকবে, তোমাদের অনেক এক্সাম পরীক্ষা থাকবে, ঠিক আছে? প্লাস হচ্ছে মনিটরিং এর ব্যবস্থা থাকবে, তোমাদের র্যাঙ্কিং থাকবে, উইকলি এক্সাম থাকবে, আর অনেক কিছু তোমরা ওয়েবসাইটে গেলে বুঝতে পারবা, ঠিক আছে? আর এক্সাম ব্যাচে যদি কথা বলো, তুমি এক্সাম ব্যাচ আলাদাভাবে এনরোল না করে তুমি সম্পূর্ণ কোর্স পাই যেতেছো এর সাথে, এবং এর সাথেই তোমার এক্সামের তুমি যে টোটালটা একসাথে পাইতেছো, ঠিক আছে? ফোন দিয়েন কালকে তোমার বন্ধু বান্ধব যারা আছে তুমি তাদের একটু জানায় রাখো যে তোমার হচ্ছে ফোন দেওয়ার জন্য, ঠিক আছে? আবির মজুমদার, ধন্যবাদ, তুমি পুরো লাইভটাতে ছিলা। আসলে কোনো ব্যাচ আছে কিনা, হ্যাঁ এটা তো বললাম 71 থেকে এর ভিতরে 100 পজিশন, ঠিক আছে? হ্যাঁ রুটিন কি গ্রুপে সেন্ড করা আছে ভাইয়া? আচ্ছা আজকে রাতের ভিতরে তোমরা গ্রুপে পেয়ে যাবা, ঠিক আছে? আসপেক্ট সিরিজেও পাবা, আসপেক্ট সিরিজ পেজেও পাবা, নেটওয়ার্ক গ্রুপেও পাওয়া যাবে, ঠিক আছে? তোমাদের যেই পুরো 1 মাসের যে রুটিনটা আমরা গতবার হচ্ছে এক সপ্তাহে শুধু রুটিনটা পাবলিশ করছিলাম, যে তোমাদের রেসপন্স কেমন, তোমাদের অনেক ভালো রেসপন্স ছিল, যার ফলে আমরা কুইজটা কন্টিনিউ করতেছি। এরপরে সম্পূর্ণ 1 মাসের হচ্ছে আমরা রুটিনটা দিয়ে দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো, উত্তরটা দিয়ে হচ্ছে আমরা আজকে লাইভটা শেষ করব, ঠিক আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। আর
অনেকেই জিজ্ঞেস করে যে ভাই এই মোমেন্টে কি বই কেনা ঠিক হবে কিনা, যে দেখো তোমার কাছে এখনো 2 মাসের মতোই প্রায় সময় আছে, ঠিক আছে? আজকে হচ্ছে তোমার 9 তারিখ, 10 তারিখ, তাহলে তোমার কাছে 2 মাস 10 দিন এখনো সময় আছে। তাহলে 2 মাস 10 দিন একটা বই তুমি 2-3 বার ভালো করে পড়তে পারবা। যদি প্রথমবার পড়তে সবচেয়ে বেশি সময় লাগবে, হয়তো তোমার 1 মাসের মতো সময় লাগবে, দ্বিতীয়বার পড়তে গেলে আরো কম সময় লাগবে, তৃতীয়বার পড়তে গেলে আরো কম সময় লাগবে, এটাই একটা স্ট্র্যাটেজি। তো এখন 2 মাস 10 দিন, অর্থাৎ তোমার 70 দিনে তুমি বইটা তুমি চাইলে ইজিলি দুইবার শেষ করতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে যে বই কিনাটা অযৌক্তিক এমন কিছু না। অনেকেই বলে যে ভাই আমি বই কিনতে চাইতেছি কিন্তু বইটা কিনা উচিত হবে কিনা, তো সেক্ষেত্রে নেটওয়ার্ক যে সহায়িকা বইটা তুমি চাইলে ভালোভাবে শেষ করলে তুমি একটা ভালো একটা পজিশন ধরে রাখতে পারবা যদি ঠিকঠাক মতো শেষ করো, ঠিক আছে? কুইজ শুরু হয় বিকাল 4টা 30-এ, প্রত্যেকদিন বিকাল 4টা 30-এ, ঠিক আছে? বিকাল 4টা 30-এ হচ্ছে কুইজ গুলা শুরু হয়, ঠিক আছে? মেইনলি শুক্রবার, শনিবার, সোমবার, বুধবার, শুক্র শনি সোম বুধ এই 4 দিন কুইজ হবে বিকাল 4টা 30-এ। 30টা প্রশ্ন থাকবে, প্রত্যেকদিন 30টার ভিতরে 2টা প্রশ্নে তোমাদের গিফট দেওয়া হবে। আর আমরা একটা চাইতেছি যে তোমাদের জন্য, যে অনেকে হচ্ছে উত্তর দিতে পারতেছে না, তো উইকলি যে যাদের পারফরমেন্স ভালো থাকবে, যে ভাই আমি হচ্ছে রেগুলার উত্তর দিচ্ছি, সবগুলোই কারেক্ট দিচ্ছি, একটু আগে পরে হয়ে যাওয়ার কারণে, প্লাস আমি শেয়ার দিচ্ছি, আমার বন্ধু বান্ধবদের মেনশন দিচ্ছি, তো সেই হিসেবেও তো আমি একটা বই পাই। তো তাদের কিছু বিবেচনার ব্যাপারে আমি কথা বলতেছি, যদি সম্ভব হয় তো সেই ক্ষেত্রে আমরা পাঠাবো। আর কেউ যদি বই অর্ডার করতে চাও, যে ভাই আমি হচ্ছে বই অর্ডার করে আমি আগেই পড়া শুরু করবো, কবে কবে নাগাদ পাবো, যে আজকে ধরো অর্ডার করলা, 1 দিন বা 2 দিন পরে তুমি তোমার কুরিয়ারে পেয়ে যাবে, ঠিক আছে? তো বই অর্ডার করার জন্য আসপেক্ট সিরিজ, যদি তোমার আসপেক্ট সিরিজের সাথে ফলো করা থাকে, আসপেক্ট সিরিজ পেজে যা দেখবা যে ওইখানে বই অর্ডার করার সমস্ত প্রসেস দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে সেকেন্ড টাইমার ভাইয়া, ভাইয়া এটা তোমার যেহেতু একবারে লাস্ট, সেকেন্ড টাইমার প্লাস একবারে লাস্টের পরীক্ষা, তো এই পরীক্ষাটায় তুমি তোমার বেস্ট ইফোর্টটা দাও, যাতে এক সময় ইনবক্সে বলতে পারো যে ভাই আপনি আমার জন্য দোয়া করছিলেন, ঠিক আছে? অমুক এক লাইভ কুইজে, ঠিক আছে? তো এখন এই 70 দিনে তুমি তোমার বেস্টটা দাও, যে দৈনিক তুমি ধরো 10 ঘন্টা 12 ঘন্টা পড়ো। এখন তোমার এই ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তুমি 10-12 ঘন্টা ইনভেস্ট করতেছো, তোমার 4 বছরে 12-15 লাখ টাকা বাইচে যাবে, ঠিক আছে? নয়তো তোমার উপর অনেক বড় একটা বোঝা থাকবে, ঠিক আছে? এটা যখন প্রাইভেটে পড়বা বা পড়ালেখা করবা না, তখন এই জিনিসটা বুঝতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই লাস্ট মোমেন্টে সময় লস করবা না, যতটুকু ইয়ে করবা। ভাইয়া টাকা কি আগে দিতে হয় না, তুমি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবা, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবা, কোনো অসুবিধা নেই। তুমি হচ্ছে তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে তুমি আসপেক সিরিজ পেজে হচ্ছে তুমি বইটা ইয়ে করতে পারবে। দেখো একটা কমেন্ট পিন করা আছে, ঠিক আছে? আমাদের লাইভে দেখো একটা কমেন্ট পিন করা আছে, সেইখানে তুমি বই অর্ডার দাও, যাবতীয় জিনিস পাওয়া যাবা ইনশাল্লাহ। ভাইয়া দোয়া রইলো তোমার জন্য, ঠিক আছে? বিপাশা হায়াত, ধন্যবাদ তোমাকে লাইভে থাকার জন্য ভাইয়া। ওকে, আরো কারো কিছু যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের জিজ্ঞাসার সেকশন শেষ হইলে আমরা হচ্ছে কুইজটা শেষ করে দেবো আজকের লাইভ। যদি কারো কোনো জিজ্ঞাসা না থাকে তাহলে হচ্ছে আমরা আজকের কুইজ শেষ করব। ওকে, তোমরা আচ্ছা দেখি একটু 10 সেকেন্ড সময় নিব তোমাদের, যদি কোনো জিজ্ঞাসা না থাকে আমরা ক্লোজ করে দিব। ওকে, ঠিক আছে। তোমাদের হচ্ছে যদি তারপরে কোনো জিজ্ঞাসা থাকে, একটু সময় নিই তোমাদের, তারপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা লাইভের কমেন্টে করে রাখতে পারো, আমরা পরবর্তী উত্তর দিব, অথবা আমাদের নেটওয়ার্ক যে গ্রুপটা আছে সেখানে তোমরা পোস্ট করতে পারো, আমরা উত্তর দিয়ে দিব। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রস্তুতি রিলেটেড জিজ্ঞাসা থাকে, তোমরা পোস্টে কমেন্ট করতে পারো বা আমার ইনবক্সে নক দিতে পারো বা পোস্ট করতে পারো। পোস্ট করলে মেইনলি একটু বেশি এনগেজড হয়, আরো অনেকের মতামত তুমি পাবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ ভালোভাবে নেওয়ার জন্য নেটওয়ার্ক সহায়িকা বইটা তোমরা পড়তে পারো। আর যারা কোর্সে এনরোল করতে চাও, এমএসএস 3 আজকে মানে আজকে হচ্ছে 2560 টাকায় তুমি ভর্তি হইতে পারবা, এরপর থেকে 3560 টাকায় হচ্ছে তোমার ভর্তি হইতে হবে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আজকে লাইভে থাকার জন্য, দেখা হবে আগামীকাল কোনো লাইভে। ওকে, আল্লাহ হাফেজ।